আপনাকে বিশ্বাস করে। তো এটার জন্য আপনি দিতে পারেন হচ্ছে আপনার রিভিউ গুলো। রিভিউ হিসেবে হচ্ছে যে আপনার থেকে যারা আগে প্রোডাক্ট নিছে তাদেরকে প্রোডাক্ট নেওয়ার মানে পৌঁছানো 2-3 দিনের পরে মেসেজ করতে পারেন যে ভাইয়া প্রোডাক্ট পাইছেন কিনা, বা আপনার কাছে কেমন লাগছে। তো এখন উনি তো ভালো খারাপ কিছু তো একটা জানাবে, যে সেটা আপনি স্ক্রিনশট নিয়ে সেই ছবিটা আপনি পোস্ট করতে পারেন। এটা হচ্ছে মোটামুটি একটা হচ্ছে যে রিভিউ হিসেবে দিতে পারেন। এটা আস্তে আস্তে এগুলোর কারণে হচ্ছে যে আপনার কি ট্রাস্টটা বাড়ে আর কি কাস্টমারের। আর সবচেয়ে বেটার হয় যদি আপনি কাস্টমার থেকে ভিডিও সংগ্রহ করতে পারেন, যে দরকার হলে আপনি অফার দিবেন। আসলে ভিডিও করতে সকলে একটু বিরক্ত বোধ করে, আমার ক্ষেত্রে আমিও করবো স্বাভাবিক। তো সেক্ষেত্রে অবশ্যই কিছু একটা তাকে ফায়দা দিতে হবে। হইতে পারে এমন যে আহ আম, কি নিয়ে বলবো, যে ধরেন আপনার যে কোনো প্রোডাক্টই হোক, আপনি বললেন যে আহ, কেউ যদি হচ্ছে যে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভিডিও করে রিভিউ দেয়, তার জন্য নেক্সট অর্ডারে 10% ডিসকাউন্ট বা ডেলিভারি চার্জ ফ্রি, কোন একটা অফার দিয়ে দিলেন, তখন কিন্তু মানুষ হচ্ছে যে হয়তো অনেকেই দিবে। নর্মালি দিতে বিরক্ত বোধ করলেও যখন একটা অফার দিবেন সে কিন্তু দিবে। তো যখন আপনি ভিডিও গুলো কালেক্ট করবেন, সেগুলো হচ্ছে আপনি ইয়ে হিসেবে রিভিউ হিসেবে আপনার কন্টেন্টের মাঝে মাঝে দিতে পারেন। যেমন আপনি যখন বলতেছেন যে আমাদের অসংখ্য কাস্টমার এই জিনিসটা এই প্রোডাক্টে ব্যবহার করে ফায়দা পেয়েছে, সমাধান পেয়েছে, উপকার পেয়েছে, তখন আপনার রিভিউ গুলো ভিডিওর মাঝখানে মাঝখানে দিয়ে দিলেন। তাহলে দেখা গেল যে বা হচ্ছে যে আপনার পেজের মধ্যে নর্মালি আপনি প্রায় সময় রিভিউ গুলো পোস্ট করলেন, তাইতে কাস্টমারের ট্রাস্টটা বাড়ে, কাস্টমারের বিশ্বাসটা বাড়ে। কাস্টমার সহজে বিশ্বাস করতে পারে আপনাকে, যেহেতু আপনি একজন অপরিচিত মানুষ, আপনাকে দেখতেছে না, আপনি অনলাইনে। তো সেক্ষেত্রে আপনাকে ট্রাস্ট ভ্যালুটা অবশ্যই বাড়াইতে হবে। তাহলে এটা গেলো দুইটা। আর সবচেয়ে আরো একটা ভালো পদ্ধতি আছে, এই কি বলে রিভিউর স্টোরি টেলিং পদ্ধতি। স্টোরি টেলিং হচ্ছে কি, আপনার কাস্টমার নেওয়ার পর তার যে উপকার হয়েছে এটাকে আপনি একটা গল্পের আকারে, গল্পের মোড়কে এনে কাস্টমারের সাথে গল্পটা শেয়ার করবেন। মানুষ কিন্তু গল্প শুনতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমাদের উপমহাদেশের এখনো যে অ্যাড গুলো যায়, ওগুলোর মধ্যে যে কন্টেন্ট গুলো যায়, সেগুলোর মধ্যে স্টোরি টেলিং যে কন্টেন্ট গুলো, সেগুলো কিন্তু অনেক বেশি ওভার হাইপে থাকে। মানুষজন অনেক বেশি পছন্দ করে, এঙ্গেজ হয় বেশি। সে কারণে আপনি যদি স্টোরি হিসেবে শেয়ার করতে পারেন, তখন হচ্ছে যে এটা অনেক বেশি ফায়দা দিবে। নাম্বার 3, নাম্বার 2 গেল হচ্ছে ট্রাস্টেড কন্টেন্ট, নাম্বার 3 হচ্ছে অথেন্টিক কন্টেন্ট। মানে আপনার হচ্ছে ইউনিক, স্বতন্ত্র, আসল, নিজের কন্টেন্ট হইতে হবে, কারো কপি করা না। আপনার কন্টেন্ট আপনি নিজে থাকতে হবে। নিজে থাকতে হবে বলতে বোঝাচ্ছি যে আপনার নিজের তৈরি হইতে হবে আর কি। হইতে পারে যে আপনি কোনো মডেল ভাড়া করছেন, বা কি বলে প্রফেশনাল কাউকে দিয়ে করাইছেন, ওইটা সমস্যা না। যদিও আপনি নিজে থাকা ভালো। তবে আমাদের অনেক উদ্যোক্তাদের দেখা যায় যারা হচ্ছে বিশেষ করে যারা চাইনার প্রোডাক্ট নিয়ে কাজ করে, দেখা যায় যে তারা হচ্ছে যে ওই চাইনা কোম্পানি থেকে দেওয়া যে একটা ভিডিও, ওই একটা ভিডিও দিয়ে 40-50 জন উদ্যোক্তা যদি থাকে মার্কেটে অনলাইনে অ্যাক্টিভ, সবাই একই ভিডিও ইউজ করতেছে। দেখা যায় যে চাইনা বিভিন্ন গ্যাজেট আইটেম যখন তারাই সেল করে, যারা সেলার আছে, তাদের সবার অ্যাড অ্যাকাউন্টে যান, সবার একই অ্যাড অ্যাকাউন্ট। মানে ইউনিকনেস নাই। আমি আপনাকে দেখবো কেন, আমি আপনার এখানে থামবো কেন, আপনার থেকেই কেন নিব? আপনার কাছে ইউনিকনেস থাকতে হবে। আপনার ইউনিকনেস কি, আপনার স্বতন্ত্রতা কি? সবাই একই কন্টেন্ট দিচ্ছে, যার কারণে দেখা যায় যে প্রথম দিকে একদম ধুমাইয়া সেল করে, হুলস্থুল সেল করে, খুব ভালো সেল হয় যদি সব অন্য সব ঠিক থাকে আর কি। কিন্তু একটা সময় যাই দেখে যে মানে ভাই আমার তো আর সেল নাই। মানে এক সময় অনেক সেল করছি, এখন সেল নাই কেন? ওই একই কন্টেন্ট, একই ক্যাটাগরির কন্টেন্ট। আপনি চিন্তা করেন, ধরেন আমরা চট্টগ্রামে কথার কথা 5 জন সেলার আছি, চাইনা প্রোডাক্ট সেল করি। তো এখন আমি কাদেরকে টার্গেট করতেছি, আমাদের টার্গেটিং নিয়ে কিন্তু আমরা খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই, কারণ সবার টার্গেটিং প্রায় সেম, সবাই এডুকেটেড মানুষকে দেয়, বেশিরভাগই হচ্ছে ম্যারিড মানুষকেই দেয়। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে শিক্ষিত যারা আছে ওদেরকেই দেয়, 28 থেকে 45 এই বয়সটা বেশি দেয়। তো ঘুরে ফিরে আমরা সবাই কিন্তু একই মানুষগুলোকে টার্গেট করতেছি। এখন ধরেন আপনি একটা মানুষকে দেখাইলেন, একটা আপনার একই ভিডিও, আমি কিন্তু আপনার কম্পিটিটর, আমিও একই ভিডিও ইউজ করতেছি। আমার ভিডিওটা যখন একই মানুষের কাছে যাবে, সে কিন্তু আর ভিডিওটা একটুও দেখবে না, সে অল্প একটু চোখের নিচে বলে স্ক্রল করে চলে যাবে, সে বলবে এটা দেখছি আগে। সে তো কিন্তু আপনার ভিডিওই দেখলো না, কন্টেন্টই দেখলো না, সে কিনবে কোত্থেকে? এভাবে কাস্টমার আস্তে আস্তে বার্ন আউট হয়ে থাকে একই কন্টেন্ট থাকলে আর কি। আবার নিজের পেজের ক্ষেত্রেও ধরেন আপনার নিজের কন্টেন্ট কিন্তু আপনি 6 মাস 1 বছর মানে চলে যাচ্ছে, আপনি একটা কন্টেন্টের উপরে আপনি ভাবতেছেন এটা আমার উইনিং কন্টেন্ট, তাইলে মনে হয় আমার আর চেঞ্জ করতে হবে না। এটাও কিন্তু বড় ভুল ধারণা। আপনার কন্টেন্ট নিয়মিত আপডেট করতে হবে, যতই ভালোই রেজাল্ট দেখ, আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করবে আরো ভালো কন্টেন্ট তৈরি করার। তো ওই কারণে দেখা যায় একটা কন্টেন্টের উপর যদি আপনি স্থির থাকেন, তাহলে হচ্ছে যে আপনার সেল একসময় গিয়ে অবশ্যই পড়তে বাধ্য হবে। তো সেক্ষেত্রে আমার অথেন্টিক কন্টেন্ট বানাইতে হবে আর কি। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই স্বচ্ছতা, নিজের স্বচ্ছতা ধরে রাখা। যেমন আমরা যখন দেখি স্বচ্ছতার বিষয়টা, সেটা হচ্ছে ক্রিম হানি, যেটা হচ্ছে যে মধু যে বসে, এই জিনিসটা কিন্তু একটা সময় পর্যন্ত সেলাররা মানে এক ধরনের হীনমন্যতা কাজ করতো, যে আমার মধু বসে গেছে, এটা নিয়ে মানে কি না কি করা যায়।
এটা লুকাইতে চাইতো। অথচ যখন ঘরের বাজারে জামশেদ মজুমদার ভাই, উনি কিন্তু ওনার একটা কথা খুব মজা লাগছিল, উনি বলছিল যে আল্লাহ যদি মধুর বসাই দেয় আমি কেমনে দাঁড় করাবো, আল্লাহ যে জিনিসটা বসাই সেটা আমি দাঁড় করাবো কেমনে। উনি ওনার জায়গায় ট্রান্সপারেন্ট থাকছে, উনি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কোনো হচ্ছে যে কিছু করে নাই। একটু দাঁড়াবে, সরি। তো উনি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কিছু আনে নাই, উনি যেটা সত্য অথেন্টিক ছিল, যেটা সত্য সেটাই বলছে। তো ওই কারণে দেখা গেছে কি এখন পুরো একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেছে ক্রিম হানি, যে বসা মধু যেটা, সেটা উনি উনি কিন্তু বাজারে প্রথম ওইভাবে আনছে। উনি ওনার জায়গায় ট্রান্সপারেন্ট ছিল, অথেন্টিক বা ওনার ট্রাস্ট ভ্যালুটা ধরে রাখছে। ওই কারণে এখন উনি হচ্ছে যে এই, আমি ক্রিম হানি বললে আমার সবার মাথায় অন্যান্য অনেক সেলার থাকতে পারে, বাট আমার মাথায় কিন্তু জামশেদ মজুমদার আসে। কেন? কারণ উনি প্রথমবার এটাকে মিডিয়ার সামনে প্রকাশ করছিল, উনি এটাকে প্রতিষ্ঠিত করছিল। তো ওই কারণে আমাদেরকে অথেন্টিক হইতে হবে। হোক কাস্টমার আমাকে সাময়িকভাবে অপছন্দ করতে পারে, কাস্টমার হয়তো ওনাকে প্রথম প্রথম বলছিল যে ভেজাল মধুকে মানে অনলাইনে এই যে সেল করার চিন্তা করতেছে, কিন্তু কাস্টমারকে যখন উনি এডুকেট করছে, লার্ন করছে, মানে লার্ন করাইছে, তখন কিন্তু কাস্টমার কিন্তু এখন ওনাকে সবচেয়ে বেশি বিলিভ করে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, অথেন্টিক অথেন্টিক কন্টেন্ট। নাম্বার 4, সেটা হচ্ছে পেইন পয়েন্ট নিয়ে কথা বলা, কাস্টমারের পেইন পয়েন্ট। এখন এক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু আমরা সবাই জানি যে কাস্টমারের সমস্যা নিয়ে কথা বলতে হবে, কিন্তু সমস্যা হয় কোথায়? কাস্টমারের সমস্যাটা আমি চিন্তা করতেছি একরকম, কিন্তু ওই সমস্যাটা আসলে কাস্টমার আছে কিনা এটা কিন্তু বুঝতে হবে। এটা বোঝার জন্য কাস্টমার সাইকোলজি খুব ভালোভাবে বুঝতে হবে। আর কাস্টমার সাইকোলজি বোঝার জন্য কাস্টমারের সাথে মিশতে হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি কাস্টমারের সাথে মিশবো কিভাবে, ওইভাবে তো সুযোগ সুবিধা নাই, বা আমার তো ওই সুযোগ নাই যে আমি কাস্টমারের সাথে মিশতে পারবো। কাস্টমারের সাথে মিশার জন্য আপনাকে সবসময় অফলাইনে মিশতে হবে, বিষয়টা আসলে এমন না। আপনি অনলাইনে মিশতে পারেন, যেমন আপনারা যারা হেয়ার অয়েল নিয়ে কাজ করেন, যা বা হেয়ার সলিউশন নিয়ে কাজ করেন, চুলের সমাধান, আপনি ফেসবুকে দেখবেন অনেক গ্রুপ আছে, হেয়ার সলিউশন, হেয়ার টিপস, তারপর হচ্ছে এমন অনেকগুলো টিপস আছে, বা স্কিন কেয়ার নিয়ে বা বিভিন্ন টিপস দেয়, এই জাতীয় অনেকগুলো গ্রুপ আছে, আপনি গ্রুপগুলোতে জয়েন করেন। আপনার হচ্ছে যে ওখানে সেল পোস্ট দিতে হবে আমি এটা বলতেছি না, আপনি ওখানে সেল পোস্ট দিবেন না, আপনি জাস্ট মানুষের প্রশ্নগুলো দেখবেন। অনেক ওখানে হচ্ছে যে বিশেষ করে আপুদের যে এই সমস্যাগুলো থাকে হেয়ার নিয়ে বা স্কিন নিয়ে, ওনারা বেশি ইয়া থাকে। তো ওনারা পোস্ট করে, ওনারা হচ্ছে যে বিভিন্ন সমস্যায় পড়ে গিয়ে যে এরা আমার চুল পড়ে যাচ্ছে, আমি এখন কিভাবে সমাধান করব, বা হচ্ছে যে আমার এই সমস্যা হচ্ছে আমি হিজাব ইউজ করি, আমার চুল ঘামায় বেশি, এখন হচ্ছে যে আমার চুল ঝরে যাচ্ছে, আমার এটা সমাধান কি, এমন অনেক প্রশ্ন আপনি পাই যাবেন। যেহেতু আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যেহেতু আমি হেয়ার হেয়ার সলিউশন নিয়ে কাজ করি না, আমি জাস্ট র্যান্ডমলি বলতেছি, আপনি আপনার ইন্ডাস্ট্রিতে ওইটা চেক করবেন, ওই গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন, পোস্ট দেখবেন, কমেন্ট দেখবেন, কাস্টমারের সমস্যা কি, সমস্যাটা খুঁজে বের করবেন। যেমন আমি হচ্ছে নর্মালি আমার মূল বিজনেস হচ্ছে ওয়াল ফ্রেম, আমি ওয়াল ফ্রেম নিয়ে সেল করি। তো আমি ওয়াল ফ্রেম নিয়ে যে কন্টেন্ট গুলো বানাইছি, আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি আমার কোয়ালিটি নিয়ে। বাট আমি যখন তাদের গ্রুপ গুলাতে গেলাম, আমি চিন্তা করছি যে কাস্টমারের পেইন পয়েন্ট হইতে পারে যে 6 মাস পরে এটা ফ্যাকাশ হয়ে যাবে, আমি এটা ওকে গ্যারান্টি দিচ্ছি কেন ফ্যাকাশ হবে না, আমি কি দিচ্ছি বিষয়গুলো বলতেছি। বাট আমি যখন ওদের হচ্ছে যে, বা আমি এটাও বলছি যে ঘর কেন সাজানো উচিত, বৈজ্ঞানিক বিভিন্ন রিসার্চ পেপার দিছি। বাট আমি যখন ওদের গ্রুপ গুলাতে গেলাম, দেখলাম যে এগুলো নিয়ে কারো মাথা ব্যথাই নাই। ওদের মাথা ব্যথা কি, ওরা চিন্তা করতেছে যে আমার ঘরটা একটু ভালো আসতেছে, আমি ঘরে কোন রংটা করলে ব্যাটার দেখাবে, এই সবুজ রঙের দেয়ালের সাথে আমার কোন পর্দাটা ভালো মানাবে। অথচ এগুলো নিয়ে আমি একটা কন্টেন্ট করি নাই, তাহলে আমার সেল হবে কেমনে, আমার এঙ্গেজমেন্ট বাড়বে কেমনে, কাস্টমার আমার কন্টেন্ট কেন দেখবে যদি আমি তার পেইন পয়েন্ট গুলো ধরতে না পারি। তাহলে আমার মূল পেইন পয়েন্টটা ধরতে হবে, এবং এই পেইন পয়েন্টটা কি আসলেই কাস্টমারের কিনা সেটা বোঝার জন্য আমার কাস্টমারের সাথে মিশতে হবে। কিছুদিন আগে এটা সম্ভবত 2023 সালে, কিছুদিন না 23 বা 24 সালে, গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠান, এত বড় একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন যে 23 সালের শেষের দিকে বা 24 সালে খুব একটা হাই উঠছিল, যখন হচ্ছে যে অন্যান্য সব সিমের চেয়ে গ্রামীণ ফোনের প্রাইস কিন্তু অনেক বেশি, এটা কিন্তু এখনো বেশি। সবাই বয়কটের একটা অনলাইন আর কি বয়কটের ডাক দিচ্ছিল যে গ্রামীণ ফোনকে বয়কট করতে হবে, ওরা হচ্ছে যে হাই প্রাইস রাখে, একই মানে একই অফার গুলো রবিতে আছে এত কমে, বাংলালিংকে এত কম, টেলিটকে আরো কম, গ্রামীণ ফোন এত বেশি কেন। সবাই যখন বয়কটের ডাক দিচ্ছিল, তখন একটা মিটিং ডাকছে গ্রামীণ ফোনের সিইও। তো উনি ওই মিটিং এ কি করছে, উনি কি হচ্ছে যে সবার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিছে, যে সিদ্ধান্তের কারণে গ্রামীণ ফোন এখনো ব্র্যান্ড হিসেবে দাঁড়ায় আছে, গ্রামীণ ফোন এখনো টিকে আছে বাজারে। উনি কি করছিল, কেউ কি স্ক্রিন শেয়ার করতেছেন কিনা? আহ দয়া করে কেউ টুলসে এখানে হাত দিবেন না আপনারা, এখানে ক্লিক করলে এখানে কথা মাসের সমস্যা হচ্ছে, আপনারা নিজেদের কাজগুলো করেন বা নোট করেন, এখানে কেউ ক্লিক করিয়েন না। তো গ্রামীণ ফোনের সিইও উনি কি করছে, উনি এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে যেটার কারণে গ্রামীণ ফোন এখনো টিকে আছে।
উনি কি করছে, উনি কি মার্কেট প্রাইস কমাইছে, দাম কমাইছে? কমাই নাই, উনি ভ্যালু বাড়াইছে। কি ভ্যালু বাড়াইছে? উনি চিন্তা করতেছে আমি 24টা ঘন্টা, উনি যেহেতু সিইও, গ্রামীণ ফোনের সিইও, এত বড় ব্র্যান্ডের, ওনার আশেপাশে সবাই হচ্ছে হাই ক্লাস পিপল থাকে, কিন্তু সবাই বাংলাদেশে সবাই তো হাই ক্লাস পিপল না, গ্রামীণ ফোনের ইউজার সবাই তো হাই ক্লাস পিপল না, বেশিরভাগ ইউজার সাধারণ আমার আপনার মতো আমজনতা। এবং ওদের সাইকোলজি তো বুঝতে হবে। উনি ওইটা বোঝার জন্য মাঠে ঘাটে রাস্তায় বিভিন্ন দোকানে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াইছে, সবার সাথে টঙের দোকানে বসে চা খাইছে, চা খাইতে খাইতে কথার ফাঁকে ফাঁকে উনি হচ্ছে যে নেটওয়ার্ক নিয়ে, সিম নিয়ে কথা বলতো। তো এমন সময় গিয়ে উনি দেখতে পারলো যে কাস্টমারের পেইন পয়েন্ট কি, যে পাহাড়ি অঞ্চলগুলোতে বা এই যেগুলো একটু গ্রাম অঞ্চল, সেই অঞ্চলগুলোতে হচ্ছে ঠিকভাবে নেটওয়ার্ক নাই, কথা বলতে, কথা কিছুক্ষণ বোঝা গেলে কিছুক্ষণ বোঝা যায় না, বা নেটওয়ার্ক পাওয়া যায় না। তো উনি কি করছে, ওই সমস্যাটা সমাধান করছে। যেখান থেকে দেখা যায় যে গ্রামীণ ফোনে এখন চলো বহুদূর, মানে যেখানেই যান না কেন নেটওয়ার্ক নিয়ে সমস্যা নাই। গ্রামীণ ফোন হচ্ছে যে ওরাই হচ্ছে এই থিমটা ইয়ে করছে যে সব জায়গায় হচ্ছে নেটওয়ার্কটা মানে ফাস্টেস্ট নেটওয়ার্ক ওরাই দাবি করে। তো ওরা কিন্তু দাম কমাই নাই, দাম কমানো কিন্তু কখনোই হচ্ছে যে সমাধান না, উনি ভ্যালু বাড়াইছে, কাস্টমারের পেইন পয়েন্টটা ধরে ওইটাকে দিয়ে কন্টেন্ট করছে। তাইলে আমাদেরকে যদি মার্কেটে টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকেও অবশ্যই কাস্টমারের পেইন পয়েন্ট এবং ওইটা আসলেই কাস্টমারের পেইন পয়েন্ট কিনা সেটা দেখতে হবে, সেই অনুযায়ী কন্টেন্ট করতে হবে। কন্টেন্টের পঞ্চম উপাদান এবং লাস্ট উপাদান সেটা হচ্ছে পাওয়ার ওয়ার্ডস। কিছু আমার কন্টেন্টে এমন কিছু ওয়ার্ড থাকতে হবে যেটা আমাকে আলাদা করে দিবে, যেটা আমাকে ইউনিক করে দিবে। এই যেমন কিছুক্ষণ আগে জামশেদ মজুমদার উদাহরণ দিয়েছিলাম, যে বলছিলাম যে ক্রিম হানি, ক্রিম হানি এই শব্দটা জামশেদ মজুমদার আগে কেউ ইউজ করছে বলে আমি জানি না, বা আমি শুনি নাই, বা এখন হচ্ছে যে অন্য কেউ আনলেও, অন্য কেউ যদি ক্রিম হানি একই হুবহু শব্দটাও ইউজ করে, তবে জামশেদ মজুমদার ভাইয়ের ওনার ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু নষ্ট করতে পারবে না। উনি যে ব্র্যান্ড ভ্যালুটা অর্জন করছে, বা উনি এই ওয়ার্ডটা ব্যবহার করার কারণে সবার মনে যে একটা বিশ্বাস, সবাই যে নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয়েছে, ওটা কিন্তু নষ্ট করতে পারবে না। তো আমার ইন্ডাস্ট্রিতে এমন কিছু পাওয়ার ওয়ার্ড আছে, এটাকে আমার খুঁজে বের করতে হবে। কেমনে খুঁজে বাই করব? ধরেন আপনি যে প্রোডাক্টটা সেল করেন, এটা যে শুধু বাংলাদেশের মানুষের নিড এমন তো না। আচ্ছা ধরেন আমি বিশ্বের আহ পরে যাচ্ছি, আমি আগে বাংলাদেশের কথাই বলি। রকমারি আছে বা বড় বড় অনেক ওয়েবসাইট আছে না, যেখানে হচ্ছে যে ধরেন আপনার প্রোডাক্টটা সেল করে, কথার কথা, ওখানে গেলেন, ওখানে গিয়ে আপনি ক্যাপশন গুলো বললেন, ওখান থেকে আপনি কমেন্ট গুলো বললেন, রিভিউ গুলো পড়লেন, দেখবেন যে একটা না একটা শব্দ পাই যাবেন যেটা হচ্ছে যে আনকমন, বা এটা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু কাস্টমারের এই জিনিসটাতে সমস্যা আছে। বা আপনি হচ্ছে ইয়াতে যাবেন, অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে যখন হচ্ছে বাইরের কান্ট্রি, তখন আপনি সেখানে গিয়ে যখন এই জিনিসগুলো রিসার্চ করবেন, আপনার গুলো রিসার্চ করবেন, তাদের কন্টেন্ট দেখবেন, তাদের রিভিউ দেখবেন, কমেন্ট দেখবেন, কাস্টমার প্রশ্নগুলো দেখবেন, সেখানেও আপনি মনে মনে শব্দ পাই যাবেন যেটা হচ্ছে যে বাংলাদেশে তেমন কেউ ওইটাকে ইউজ করে না। আপনি ওই শব্দটাকে ইউজ করবেন, আপনি ওই শব্দটাকে প্রতিষ্ঠিত করবেন, এবং ওইটাই হচ্ছে আপনাকে পুরো মার্কেট থেকে আপনাকে আলাদা করে দিবে। তাইলে আমরা যদি কন্টেন্টের 5টা গুরুত্বপূর্ণ উপাদান আরেকবার সংক্ষেপে রিভাইজ করে টপিক গুলো বলে দিই। কন্টেন্টের 5টা মূল উপাদান: নাম্বার 1, রিয়েলিস্টিক কন্টেন্ট হইতে হবে; নাম্বার 2, ট্রাস্টেড কন্টেন্ট হইতে হবে; নাম্বার 3, অথেন্টিক কন্টেন্ট হইতে হবে; নাম্বার 4, কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলতে হবে; এবং নাম্বার 5, পাওয়ার ওয়ার্ডস ইউজ করতে হবে। ঠিক আছে কিনা? সবাই বুঝছেন কিনা এই বিষয় একটু পর্যন্ত? চ্যাট ওপেন আছে, আপনারা বুঝছেন কিনা একটু রেসপন্স করিয়েন, তাইলে হচ্ছে যে আমি কি আসলে একা একা কথা বলতেছি নাকি আপনারা আছেন, তাইলে এটা বুঝতে পারবো আর কি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? কন্টেন্টের যে 5টা উপাদান, জি ভাই, এতটুকু যদি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এতটুকু যদি জি ক্লিয়ার ভাই, হয়, ইনশাআল্লাহ clear। পরের বার থেকে আমি যখন কন্টেন্ট করব, আমাকে দেখতে হবে যে আমার কন্টেন্টে এই 5টা উপাদান আছে কিনা। এই 5টা উপাদান থাকলে এরপরে হচ্ছে যে আমি সামনের দিকে যাব। এবার আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক কন্টেন্ট প্ল্যানিং। একটা কন্টেন্টে কোন স্ট্র্যাটেজি আমি ফলো করব, কিভাবে একটা উইনিং কন্টেন্ট বের করব, এ ব্যাপারে এখন কথা বলবো। এ ব্যাপারে কথা বলার আগে আমাদের সর্বপ্রথম যে কাজটা, আমরা মনে করি যে কন্টেন্ট, আমাদের টাইম প্রায় শেষ, আমরা হচ্ছে যে 40 মিনিট পর্যন্ত থাকি আর কি, 30 মিনিট অলরেডি হয়ে গেছে। তো যখন হচ্ছে যে আমাদের কেটে যাবে, আমি হচ্ছে যে গ্রুপে আবার লিঙ্ক দিব, আপনারা কষ্ট করে আবার একটু জয়েন করে নেবেন, কারণ এখানে কিছু করার নাই, এখানে যেহেতু জুমের এটা নিয়ম 40 মিনিট পর্যন্ত। তো আগে থেকে বলে রাখতেছি, আপনারা আবার জয়েন করে নিয়েন, আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো যেটা বলতেছিলাম, কন্টেন্ট স্ট্র্যাটেজির প্রথম ধাপ লিখে রাখেন, ক্যাম্পেইনের লক্ষ্য সেট করতে হবে। আমরা চিন্তা করি যে আমি কন্টেন্টে কি বলবো, বা আমি কিভাবে উপস্থাপন করব, আমার প্রোডাক্টটা নিয়ে কিভাবে কথা বলবো, এই জিনিসগুলো এটা অবশ্যই চিন্তা করবো, চিন্তা করতে মানা করতেছি না,
কিন্তু আমার প্রথম কাজ হবে আমার কোম্পানির একটা লক্ষ্য সেট করা, গোল সেট করা। আমার যে ক্যাম্পেইন, এখন ক্যাম্পেইন বলতে আমি কি বুঝি? ক্যাম্পেইন বলতে আহ, শুধু কন্টেন্ট না, এই কন্টেন্টটাকে আমি অ্যাড রান করতেছি, অ্যাড থেকে শুরু করে সবকিছু আমার কন্টেন্টের মধ্যেই পড়ে। তো আমার আগে সেট করতে হবে যে আমি যে অ্যাড রান করবো, এই অ্যাড থেকে কি আমি আসলে সেল চাচ্ছি, নাকি আমি চাচ্ছি যে লিড জেনারেট করতে চাচ্ছি, নাকি আমি আমার পেজটা নতুন, আমি পেজে কিছু লাইক ফলোয়ার বাড়াতে চাচ্ছি। আমাকে ঠিক করতে হবে আমি কি চাচ্ছি। আমি যেটা চাচ্ছি সেই অনুযায়ী আমার কন্টেন্ট রেডি করতে হবে। আমি কি চাচ্ছি সেটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আমার কন্টেন্ট কিন্তু ক্লিয়ার হবে না। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় তারা হচ্ছে যে এই কন্টেন্ট বানায়, কন্টেন্ট বানানোর পর এবার জিজ্ঞেস করে যে ভাই যে এই কন্টেন্টটাকে আমি অ্যাওয়ারনেস অ্যাড দিব নাকি এই সেলস অ্যাড দিব, এটাতে কোনটা দিলে ভালো হবে। এটা, এই জিনিসটা তো আপনার কন্টেন্ট বানানোর আগে ঠিক করা উচিত ছিল। এটা তো আপনি কন্টেন্ট বানানোর আগে ঠিক করবেন যে এই জিনিসটা আমার, আমি কেন বানাচ্ছি কন্টেন্টটা। তো আমার 1 নাম্বার পয়েন্ট ক্যাম্পেইনের লক্ষ্য সেট করতে হবে, যে আমি কি এই ক্যাম্পেইন থেকে সেল চাচ্ছি, নাকি লিড জেনারেট চাচ্ছি, নাকি এঙ্গেজমেন্ট চাচ্ছি। ক্যাম্পেইনের গোল যখন সেট হয়ে যাবে, এবার নাম্বার 2 আসতেছে, আমার কন্টেন্টের লক্ষ্য সেট করতে হবে। এবার সরাসরি কন্টেন্টে ধরেন আমি কন্টেন্টের মাধ্যমে ক্যাম্পেইনে আমি গোল সেট করছি যে আমি সেল চাই। এখন হুট করে একটা মানুষের সামনে যদি আমি সেল প্রথমবার যাই, ধরেন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আমি হুট করে, আপনি আমাকে চিনেন না, আমি হুট করে আপনার সামনে চলে গেলাম, গিয়ে বললাম যে ভাই এটা হচ্ছে একদম খাঁটি অথেন্টিক মধু, ডেলিভারি আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি, আপনি যদি এখন অর্ডার করেন 50% ডিসকাউন্ট। নিবে কেউ? মনে হয়? সে আমাকে চিনে না, জানে না, সে হুট করে আমি তাকে যত ভালোই অফার দিই, সে কেন নিবে আমার থেকে? নেওয়ার, তার যদি একদম আর্জেন্ট কোনো প্রয়োজন না থাকে, খুব কম সম্ভাবনা আছে যে সেই প্রোডাক্টটা নিবে। তাহলে আমার কি করতে হবে? আগে কাস্টমারের সাথে পরিচিত হইতে হবে। আমার নিজের চেহারাটা, আমার নিজের প্রোডাক্টটা, আমার পেজটাকে কাস্টমারের সাথে পরিচিত করাইতে হবে, এঙ্গেজ করাইতে হবে। তো আমি যদি, আমার ক্যাম্পেইনের লক্ষ্য যদি সেলও হয়, কিন্তু আমার কন্টেন্টের প্রথম লক্ষ্য কিন্তু সেল হইতে পারবে না। আমার কন্টেন্টের প্রথম লক্ষ্য হবে এঙ্গেজমেন্ট বাড়ানো, পরিচিত হওয়া, কাস্টমারের সাথে সম্পর্ক করা। এবং একবার যখন আমার সম্পর্ক হয়ে যাবে, এরপরে গিয়ে আমি তার কাছে সেলের চিন্তা করবো। তাইলে আমার ক্যাম্পেইনের লক্ষ্য সেট করলাম সেলস, কিন্তু আমার কন্টেন্টে এসে আবার দুইটা ভাগ হয়ে গেল। দুইটা কন্টেন্ট করতে হবে কমপক্ষে আর কি। একটা হচ্ছে এঙ্গেজমেন্ট এড বা এঙ্গেজমেন্ট কন্টেন্ট, একটা হচ্ছে সেলস কন্টেন্ট। এখন আমি যখন এঙ্গেজমেন্ট কন্টেন্ট করব তখন আমার কথাবার্তা গুলো হবে একরকম, আমি যখন সেলস অ্যাড করব তখন আমার কথাবার্তা হবে একরকম। তো ওইটা আমাকে বুঝতে হবে। যখন আমি প্রথমবার তার সাথে যাব, তাকে অবশ্যই আমাকে কোনো ভ্যালু দিতে হবে। নাহলে একজন অচেনা মানুষ আমার কথা কেন শুনবে? আমার তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে, আমার হুক থাকতে হবে। প্রথম 3 সেকেন্ডে তাকে থামাইতে বাধ্য করতে হবে, এমন কিছু বলতে হবে যাতে সে থামতে বাধ্য হয়। তাইলে আমার প্রথম দুইটা পয়েন্ট গেল। ক্যাম্পেইনের লক্ষ্য সেট করলাম আমরা যে আমরা সেলস চাই। এরপর এসে আমি কন্টেন্টের লক্ষ্য সেট করলাম। প্রথম কন্টেন্টের লক্ষ্য হচ্ছে আমি কন্টেন্টের দুইটা কন্টেন্ট করতে হবে মিনিমাম। একটা হচ্ছে এঙ্গেজমেন্ট করব যেখানে কাস্টমারকে ভ্যালু দিব, এবং আরেকটা কন্টেন্ট করব যেখানে কাস্টমারকে আমার প্রোডাক্ট দেখাই, সেলস কন্টেন্ট করব। এখন সেলস কন্টেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনি এঙ্গেজমেন্ট কন্টেন্টে আমরা প্রোডাক্ট কম দেখানোর চেষ্টা করব, বা একেবারে যদি প্রোডাক্ট না দেখাই তাইলে হচ্ছে বেটার। যেমন ধরেন আপনি কি নিয়ে কাজ করেন, ধরেন আপনি হচ্ছে যে মধু নিয়ে কাজ করেন, আপনি এঙ্গেজমেন্ট কন্টেন্টে বললেন যে অথেন্টিক মধু, খাঁটি মধু চিনবো কিভাবে, এটা নিয়ে আপনি জাস্ট টিপস দিলেন। আপনি এটাও বললেন না যে আমার থেকে কিনেন বা অর্ডার করতে, এগুলো বলতে পারেন একদম লাস্টে গিয়ে, বাট ধরেন আপনি বললেন না, না বলাটাই ভালো আর কি। মানে এখানে কথা, আপনার প্রোডাক্ট নিয়ে কথা কম হবে, কাস্টমারের সমস্যা নিয়ে কথা বেশি হবে, কাস্টমারের সমস্যা সমাধান করা হবে। আর যখন সেলস সাইডে যাবে তখন আপনার আপনার প্রোডাক্টকে ফোকাস করবেন, যতভাবে প্রিমিয়াম ভাবে সুন্দর করে আপনার প্রোডাক্টটা দেখানো যায় আপনি তখন চেষ্টা করবেন। আবার অনেকে দেখা যায় যে আমার ভিডিও কি অফ হয়ে গেছে, আমার এখানে আমার ভিডিওটা শো করতেছে না, আমার ভিডিওটা আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। অনেকে দেখা যায় যে ঠিক আছে, অনেকে দেখা যায় যে সেলস সাইডে, বা ধরেন আমি এই মাইক্রোফোনটা সেল করব, অনেকেই ধরেন কন্টেন্ট 2 মিনিট করে, এই 2 মিনিট আমি হাতে নিয়ে এভাবে বসে আছি, এবার আমি কথা বলতেছি। আপনি চিন্তা করেন জিনিসটা কতটা বাজে লাগে। আমি পুরো ভিডিও জুড়ে আমি এভাবে বসে আছি, এবার এটা কি আসলে আমার প্রোডাক্ট দেখানো? এটাকে বলে প্রোডাক্ট দেখানো? এটা না। আপনি হইতে পারে যে কথা যখন হচ্ছে যে আমি বলবো যে আমাদের এই মাইক্রোফোন, কথার কথা আমি উদাহরণ, তখন হচ্ছে আমি অল্প একটু দেখাইতে পারি, বাট পুরো ভিডিও যদি আমি দেখানো কোনো মানে হয় না। মাঝখানে বা আমি আপনি হচ্ছে কিছু ভিজুয়াল অ্যাড করতে পারেন, যে আপনি কন্টেন্টের সরি প্রোডাক্টের ছবি আগে থেকে তুলে রাখছেন, তখন হচ্ছে পরে আবার এখানে দেখাইলেন, ওইভাবে করতে পারি। তো পুরো ভিডিওতে আমার
এঙ্গেজমেন্ট কন্টেন্টে আমার প্রোডাক্ট দেখাবো কম, সেলস কন্টেন্টে আমার প্রোডাক্ট দেখাবো বেশি, তবে ক্রিয়েটিভিটির সাথে, কাস্টমার যাতে বোরিং ফিল না করে, কাস্টমার যাতে বিরক্ত না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে নাম্বার থ্রি হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। আমার টার্গেট অডিয়েন্স কারা, আমি কার জন্য, কার সমস্যা সমাধান করতেছি, আমি কার জন্য হচ্ছে আমার প্রোডাক্টটা কাদের লাগবে, এই জিনিসগুলো আমাকে খুব খুব ভালোভাবে বুঝতে হবে। আমার কন্টেন্ট অনেক ভালো, কিন্তু ধরেন আমার টার্গেট অডিয়েন্স ক্লিয়ার না, তাইলে কিন্তু আমি ভালো করতে পারবো না। আবার ধরেন আমি আরেকজনের কন্টেন্ট দেখলাম, সে খুব ভালো করতেছে, তার কন্টেন্টটা উইনিং কন্টেন্ট, মানে যে এটা যে আমার ক্ষেত্রেও কাজ করবে, তার ক্ষেত্রে সেটা ভালো কাজ করছে মানে আমার ক্ষেত্রে ভালো কাজ করবে, বিষয়টা এমন না। ধরেন আমি কোনো যারা হচ্ছে যে কোচিং পড়ায় বা হচ্ছে যে অনলাইনে পড়ায়, তারা হচ্ছে যে সাধারণত তাদের বয়স হইতে পারে বা 26, 27, 28 এরকম কোনো কিছু, বা আরো বেশি। আর যারা স্টুডেন্ট থাকে তারা হচ্ছে 6, 7, 8 বা হচ্ছে 9, 10 বা সর্বোচ্চ বা অ্যাডমিশন পর্যন্ত তেমন আর কি যায়। তো বয়সে কিন্তু অনেক বড় ফারাক। ওর টিচাররা যখন তুমি করে বলে, এটা কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু ধরেন আমি যখন প্রোডাক্ট সেল করবো, ধরেন আমার বয়স 23 বছর, আমি কাদের কাছে সেল করবো? 28 থেকে 45 বছর বয়সের। আমি 23 বছরের একটা ছেলে, আমি 45 বছরের একজনকে যদি তুমি বলে সম্বোধন করি, বিষয়টা কেমন লাগে? এটা তো একটা অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। হইতে পারে যে যারা কোচিং করাচ্ছে ওদের কন্টেন্টটা ভালো করছে, তার মানে যে ওই টেকনিক আমি আমার প্রোডাক্টের ক্ষেত্রে ফলো করলে যে আমার কন্টেন্টটাও ভালো, বিষয়টা এমন না। আমার অডিয়েন্স কি চায়, আমার অডিয়েন্স কারা, তাদেরকে কিভাবে বললে তারা কনভিন্স হবে, এই জিনিসটা আমার বুঝতে হবে। এই কারণে আরেকজনের অ্যাড কপি করলে, আরেকজনের কন্টেন্ট কপি করে যে ভালো করতে পারবে, বিষয়টা এমন না। আমার খেয়াল রাখতে হবে আমার টার্গেট অডিয়েন্স কারা, এটা ক্লিয়ার হইতে হবে। তাদেরকে কিভাবে বলে তারা কনভিন্স হইতে হবে সেটা খেয়াল রাখতে হবে। আমাদের আর 2 মিনিট আছে, আমাদের এটা হয়তো শেষ হয়ে যাবে, গ্রুপে আবার জয়েন করিয়েন শেষ হয়ে গেলে। তো তাদের লাইফস্টাইল কেমন, তারা কোন পেশায় আছে। দুইটা পেজের উদাহরণ একটু দিব আপনাদেরকে। আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, দেখা যাচ্ছে কিনা জানি না, তখন তো দেখা যায়নি। আচ্ছা, আপনারা একটু জানান আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। না ভাই, দেখা যায় না ভাই। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি না ভাই। প্রোফাইল ছবি দেখা যায় মিনহাজ ভাই। এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, কাটিয়ে যাচ্ছে বারবার আসতে গিয়ে। আচ্ছা, আমি ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তো কাস্টমারের যে পেন পয়েন্ট গুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে। কাস্টমারের পেন পয়েন্ট সবসময় যে আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড, একদম সরাসরি হবে, আপনার প্রোডাক্ট কিনতে হবে এরকম হইতে হবে না। আমরা যখন কাস্টমার পেন পয়েন্ট চিন্তা করি, তখন আমরা প্রোডাক্টের সাথে অ্যাড করে কথা বলি। যেমন আমি যখন বললাম মধুর কথা, আমি বলতেছি অ্যাঙ্গমেন্ট দিচ্ছি কি, যে খাঁটি মধু কিনবেন কিভাবে। অথচ আমি চাইলে হচ্ছে যে মানুষটার মধু প্রয়োজন, মধু কারা খায়? যারা হচ্ছে যে অর্গানিক জিনিস পছন্দ করে, ওই জিনিসগুলো বা অর্গানিক ফুড খায়, যারা হচ্ছে স্বাস্থ্য সচেতন, ওরাই তো হচ্ছে যে কি বলে মধু নিবে। তো ওদের যে বাকি নিরোল, ওরা তো শুধু সারা জীবন মধু খায় এমন তো না। আমি কিছু স্বাস্থ্যকর টিপস দিলাম, স্বাস্থ্যকর খাবার কিভাবে, বা খাবারে কোন কি ফায়দা, এই বিষয়গুলো শেয়ার করলাম। এই বিষয়গুলো যখন শেয়ার করবো, তখন দেখা যাবে যে কাস্টমার আমার সাথে এঙ্গেজ হবে। যেমন আমি এখানে একটা পেজের স্ক্রিনশটটা নিয়ে নিই। একজনের মাইক ওপেন আছে, একটু শব্দ হচ্ছে, একটু মিউট করেন প্লিজ। আমাদের যাদের মাইক অফ, সবাই একটু মিউট করে নি। এই ছবিটা দেখা যাচ্ছে, ছবি তো দেখা যাচ্ছে মনে হয় এখন। জি জি, ছবি দেখা জি ভাই, দেখা যাচ্ছে। ছবিটাতে দেখেন যে প্রেগনেন্সির সময় সবচেয়ে বেশি কি খেতে ইচ্ছা করছে, করতো।
এখানে কি কোনো প্রোডাক্ট আছে? নাই। এখানে দেখেন 103টা কমেন্ট, মানে এটা কিন্তু পুরো অর্গানিক, এখানে কিন্তু কোনো অ্যাড রান করে নাই। এখানে উনি কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলছে। ওনারা কাজ কাজ করে কি নিয়ে, বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করে, নিউ বর্ন বেবিদের জন্য দোলনা, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন জামা, তারপর হচ্ছে লোশন, এই জাতীয় জিনিসগুলো। এখন এই জাতীয় যারা মায়েরা আছে ওদের সমস্যা তো আহ ওরা তো কিছুই না পয়েন্ট যে কোন সমস্যাটা কোন জিনিসটা খাইতে ইচ্ছে করছে, ওনাদের তো এই জিনিস প্রতি একটা ফিলিংস আছে। বা ওনাদের আরেকটা পোস্ট ছিল, সেটা ছিল এই প্রেগনেন্সির সময় হচ্ছে যে মানে আরেকটা আমি সে ছবিটা শেয়ার করি। যে ঘুম পাড়াতে লাগে 10 ঘন্টা, কিন্তু উঠাতে লাগে 10 মিনিট। বাচ্চা ঘুমালে আপনি কি করেন? মানে এমন এমন জিনিস দিচ্ছে যেগুলোতে জাস্ট আমি ভোট দিয়ে দিব, কাস্টমার এঙ্গেজ হয় বেশি। যেমন এই জিনিসটা তো হচ্ছে যে দেখেন মোটামুটি ভালো। ওদের ওনারা যেহেতু কোনো অ্যাড রান করে না, ওনাদের পুরোটাই হচ্ছে যে অর্গানিক, এবং মোটামুটি আমি দেখলাম যে খুব ভালো পরিমাণ মোটামুটি সেল করে যে অর্গানিক হিসেবে। তো এই ওনারা কিন্তু প্রায় সময় এই ধরনের কন্টেন্ট গুলা দেয়, এই ধরনের কন্টেন্ট গিয়ে কাস্টমারের এঙ্গেজ রাখে, কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলে। এই কারণে দেখা যায় যে এরপরে যখন ওনারা প্রোডাক্ট নিয়েও পোস্ট করে, তখন সেগুলোতে ভালো এঙ্গেজমেন্ট আসে। তো আমার ক্ষেত্রে আমার এই জিনিসটা ইয়ে করতে হবে। আরেকটা আছে, আরেকটা পেজ আছে, এখন এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন বুঝলাম না, তো আমি বলে দিই, দেখাইতে পারতেছি না সেটার জন্য সরি। নীলুফার রান্নাঘর একটা পেজ আছে। তো ওই কন্টেন্টটা হঠাৎ করে আমার সামনে আসলো, উনি দেখাচ্ছিল একজন বয়স্ক মহিলা কোন আইসক্রিম ঘরে বানান, কোন আইসক্রিম এখন ঘরে বানিয়ে ফেলুন, কোন আইসক্রিম, একটা হুক দিয়ে উনি একটা ভিডিও বানাইছে ঘরে কিভাবে কোন আইসক্রিমের ওই যেটা মচমচ একটা অংশ আছে না কোনটা, ওইটা কিভাবে মানে উনি দেখাইছে। এরপর আমি ওনার পেজে ঢুকলাম, যে উনি প্রায় সময় রেসিপি শেয়ার করে। কিন্তু আমি ভাবলাম যে হয়তো এটা কোনো অনেকে আছে না কন্টেন্ট ক্রিয়েট করে, সেল করে না, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে না রান্না বান্না এরকম কোনো। বাট আমি খেয়াল করে দেখলাম যে দুই দুই একটা রেসিপি, মাঝখানে মাঝখানে ওনার প্রোডাক্ট। ইভেন যে কোন বানানোর কোন আইসক্রিম বানানোর যে ভিডিওটা ছিল, ওখানে লাস্টে গিয়ে দেখাচ্ছিল যে কোন বানানোর যে মেশিনটা, এটা উনি সেল করে। এখন কাস্টমারকে উনি প্রথমে বলছে আমাদের এই কোন মানে কোন মেকার এটা আছে, এটা ভালো, বাজার থেকে এটা ভালো দিচ্ছি, কিচ্ছু বলে নাই। এবং ওনার ওখানে দেখলাম যে আমি অর্গানিকলি কয়েক হাজার রিচ হয়েছে, মানে অনেক ভালো একটা রিচ পাইছে, ভালো পরিমাণ। তো উনি কি কাস্টমারের পেইন পয়েন্ট গুলো নিয়ে কথা বলছে, কাস্টমার যেগুলো পছন্দ করে দেখতে এগুলো দেখাইছে। একজন মানুষ যে কোন মেকার নিবে, ও কেন নিবে, কোন আইসক্রিম বানাবে, ও আইসক্রিম লাভার, ও হয়তো ঘরে আইসক্রিম বানাতে যাচ্ছে, তো ওকে যদি আমি রেসিপিটা দেবো দেখবে না কেন? অবশ্যই দেখবে। আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, যে আমি কাস্টমারকে এমন কিছু ভ্যালু দিতে হবে যেটা সরাসরি যে আমার প্রোডাক্টের সাথে সম্পর্কিত হইতে হবে এমন না, আমার প্রোডাক্টের সাথে সম্পর্কিত না হলেও কাস্টমার যেটা পছন্দ করে আমি তাকে সেটা দেখাইতে হবে। একটু গেল 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত গেছি। এবার হচ্ছে কাস্টমারের পছন্দকে গুরুত্ব দিতে হবে। কাস্টমার কি পছন্দ করে, কাস্টমার কি পছন্দ করে সেটা অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমার কি পছন্দ হয়, আমার চোখে কোনটা ভাল লাগে, সেটা মানে ভাইয়া আপনি তো আমার প্রোডাক্ট নিয়েছিলেন, যে হাতে পাইছেন কিনা, পৌঁছেছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা আপনার কেমন লাগছে প্রোডাক্টকে ব্যবহার করে, তখন তো অবশ্যই আপনি কোনো না কোনো আনসার পাবেন। যদি পজিটিভ পান তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি একটা রিভিউ পেয়ে গেছেন, সেটা রিভিউ হিসেবে পোস্ট করতে পারলেন। আর যদি নেগেটিভ কিছু পান, তাইলে এটাকে ধৈর্য ধরে ডিল করতে হবে। একটা প্রতিবেদন দেখতেছিলাম, সেখানে দেখা গেছিল যে শতকরা 95% কাস্টমার চুপ থাকে, ভালো খারাপ কিছু বলে না। 3%, 4% কাস্টমার তারা হচ্ছে যে পজিটিভ রিভিউ দেয়। আর সরি, 4% না, 3% কাস্টমার হচ্ছে পজিটিভ রিভিউ দেয়। আর অনলি 2% কাস্টমার যারা হচ্ছে মিসবিহেভ করে, রাগারাগি করে, গালাগালি করে, মানে নেগেটিভ রিভিউ দিয়ে মানে ইয়ে করে, খুব রেগে যায়। এখন চিন্তা করেন, 100 জন কাস্টমারের মধ্যে 2 জন যদি রেগে যায়, আমি যদি ওইটা নিয়ে অস্থির হয়ে যাই, আমিও যদি তাদেরকে পাল্টা গালাগালি শুরু করি, ব্যক্তি আক্রমণ শুরু করি, তাকে নিয়ে ট্রল শুরু করি, তাহলে আসলে আমি আর কিরকম উদ্যোক্তা পেলাম? একজন ই কমার্স উদ্যোক্তা, সে যদি 100 জনের মধ্যে 95 জন যে চুপ করে আছে, হয়তো তার প্রোডাক্টে প্রোডাক্ট যদি সমস্যা থেকে থাকে, ওদেরও তো সমস্যা হয়েছে, ওরা তো চুপ করেছিল। আমি সেটার জন্য সুক্রিয়া আদায় করতেছি না, আমি সেটার জন্য নিজেকে ইয়া করতেছি না যে উনি যে আমার মানে আমার যে আপডেট প্রয়োজন ওইটার জন্য আমি ইয়া না করে, আমি বরং যে 2 জন আমাকে সমস্যার কথা নাইলে আমি তাদের উপর রাগ দেখাচ্ছি, বরং তাদেরকে আমার থ্যাঙ্কস দেওয়া উচিত, তারা আমার সমস্যাটা আইডেন্টিফাই করে দিছে, এর কারণে আমি আপডেট করতে পারবো নিজেকে।
দরকার হলে আমি সুন্দরভাবে তাদেরকে যখন সরি বলবো, সরি বলে নিয়ে বলবো, জি ভাইয়া এটা হচ্ছে আমাদের ভুল হয়েছে বা ইচ্ছাকৃতভাবে হয়নি, আমরা সামনে থেকে এটা আরো আপডেট করার চেষ্টা করবো। আপনি যখন ওনাকে খুব ভালোভাবে একটু নত হয়ে কথাগুলো বলবেন, উনি কিন্তু তখন দেখবেন যে ওনার রাগটা গলে যাবে যতই ইয়া হোক। তো তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, নেগেটিভ রিভিউ আসলে খুব শান্তভাবে ডিল করতে হবে। কারণ মাত্র 2% মানুষ নেগেটিভ রিভিউ দেয়, এবং সেখান থেকে শুধু ডিল করলেই হবে না, সেটাকে যে কমিটমেন্ট আমি তাকে দিব সেটাকে বাস্তবে পরিণত করতে হবে। আমার প্রোডাক্টের আপডেট করতে হবে প্রোডাক্টকে, তাদের ফিডব্যাক অনুযায়ী। কাস্টমার যে ফিডব্যাক গুলো দিবে সেই অনুযায়ী আমার প্রোডাক্টকে আপডেট করতে হবে। এরপর নাম্বার 6, কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটরের যত কিছু আছে সবকিছু আমার চোখে চোখে থাকতে হবে। এটা ঠিক, আমার কম্পিটিটর আমি নিজে, এটা সত্য। কিন্তু তারপরে যারা আমার আক্ষরিক অর্থে কম্পিটিটর আছে, যারা আমার মতো প্রোডাক্ট সেল করে, তারা কি করতেছে, তারা কোন মেথডে আগাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাকে জানতে হবে। হ্যাঁ, এটা যদি আমি না জানি তাহলে হচ্ছে যে তারা দেখা যাবে, আমি চিন্তা করতেছি আমার এখন ভালো পরিমাণ সেল যাচ্ছে, ধরেন আমার অনেক ভালো সেল যাচ্ছে, আমার প্রত্যাশারও বেশি, আমি নিজেকে আপডেট করি নাই। কিন্তু এখন আমি যদি স্থির থাকি, স্থির থাকা কিন্তু বর্তমান যুগে এসে স্থির থাকা মানে স্থির থাকা না, বর্তমান যুগে স্থির থাকা মানে পিছিয়ে পড়া। কেন? আমি স্থির আছি একা, আমার আশেপাশের সবাই তো স্থির নাই। দিন দুনিয়া পুরো বিশ্ব আপডেট হচ্ছে, আমার কম্পিটিটররা আপডেট হচ্ছে, আমার কনজিউমার, আমার কাস্টমাররা আপডেট হচ্ছে। সেই জমানায় আমি যদি স্থির থাকি, আমার স্থির থাকা নয়, আমার স্থির থাকা মানে আমি পিছিয়ে পড়তেছি। সে কারণে ই কমার্স উদ্যোক্তাদের সবসময় আপডেট থাকতে হবে, অ্যাকশন টেকিং মোডে থাকতে হবে, নেভার গিভ আপ মোডে থাকতে হবে, এবং হাল ছাড়া যাবে না। যেটা বলতেছিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটরের কি গ্যাপ আছে, গ্যাপটা বের করতে হবে। কন্টেন্টের কথা বলতেছি যেহেতু, আমরা অন্যদিকে না যাব না, আমরা শুধু কন্টেন্ট নিয়ে কথা বলি। কম্পিটিটরের যে কন্টেন্ট, সেখানে কি গ্যাপ। ধরেন আহ, একজন আপনার হচ্ছে যে ভালো একজন কম্পিটিটর খুব বেশি সেল করে, খুব ভালো পরিমাণ সেল করে, তার কন্টেন্টে দেখলেন সে নিজেকে শো করে না, সে প্রোডাক্ট নিয়ে জাস্ট প্রোডাক্টটা হচ্ছে যে প্রোডাক্টটা দেখাচ্ছে, এভাবে এভাবে দেখাচ্ছে, আর পিছনে ভয়েস ওভার লাগাই দিচ্ছে, তাকে দেখা যাচ্ছে না। এখন এই জিনিসটা মানুষের সাইকোলজিতে একটা জিনিস এফেক্ট ফেলে। মানুষ যখন ব্যক্তিকে সরাসরি দেখে তখন কিন্তু সে তার ট্রাস্ট ভ্যালুটা অনেক বেশি বেড়ে যায়, সে বিশ্বাস করে সহজে। বাট বাকি অনেক হচ্ছে অ্যানিমেটেড ভিডিও ইউজ করে, এখন যেহেতু অনেক এটা ভাইরাল অ্যানিমেটেড ভিডিও গুলো। তো ধরেন আপনার কম্পিউটারে অ্যানিমেটেড ভিডিও ইউজ করে, এটা কিন্তু সে ভাবতেছে তার এটা হচ্ছে যে ইউনিকনেস, তার ইউএসপি। সে মানে কেউ মানে এরকম হাই কি বলে হাই কোয়ালিটির অ্যানিমেশন কেউ ইউজ করে না, ও ইউজ করতেছে। বাট আপনার জন্য এটা হইতে পারে ওর কন্টেন্টের গ্যাপ। আপনি কি করবেন, সেই গ্যাপটাকে ইউজ করে আপনি নিজেকে সামনে নিয়ে আসবেন। আপনি নিজেকে সামনে রেখে তাকে ভ্যালু দিয়ে যাবেন, কাস্টমারকে ভ্যালু দিয়ে যাবেন, কাস্টমারের ট্রাস্ট ভ্যালু বাড়বে। এই কারণে কন্টেন্টের যে গ্যাপটা ধরতে পারছেন, এই গ্যাপ ধরার কারণে দেখা যাবেন যে আপনি আলাদা হয়ে গেছেন, আপনার রিচ বাড়তে শুরু করবে ইনশাল্লাহ। এখানে আরেকটা কথা বলে নি, সেটা হচ্ছে যে আগের টপিকে বলা উচিত ছিল, সেটা হচ্ছে কাস্টমারের পছন্দকে গুরুত্ব দিন। সেটা হচ্ছে আপনাদের একটা জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে এই ট্রেন্ডিং কন্টেন্ট কনসেপ্ট। ট্রেন্ডিং কন্টেন্ট কনসেপ্ট অর্থাৎ যে ডিজাইন গুলো, যে কন্টেন্ট গুলো এখন ট্রেন্ডিং এ আছে, বা যে ইস্যু গুলো কন্টেন্ট ট্রেন্ডিং আছে, সেগুলো নিয়ে আমার পোস্ট করতে হবে। এমন না যে আমি বলছি যা তা ইস্যু না, ধরেন যেগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ড মানুষের, সরি, যারা হচ্ছে যে এডুকেটেড পিপলদের ইস্যু, যেমন ধরেন বর্তমানে হচ্ছে যে গরম পড়তেছে, সবাই গরমে হাই হুতাশ করতেছে, সবার সাথে কিন্তু এটা রিলেটেড। গরমে কি সমস্যাই নেই ভাই, সবাই সমস্যায় আছে। এখন আপনি যদি এই সমস্যাটাকে কোনোভাবে আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করে একটা পোস্ট করতে পারেন, আপনার কিন্তু অনেক বেশি হবে। যেমন আমি গতকালকে আমার টিকটকে, যদিও টিকটকে হচ্ছে সেলের আটে করি না, আমি জাস্ট কাস্টমারের সাথে পরিচিত হওয়ার জন্য, কাস্টমারের সাথে কাছে পৌঁছানোর জন্য আমি নর্মালি পোস্ট করি। তো সেখানে আমি হচ্ছে যে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না টিকটকে, আমার মাত্র 4 জন ফলোয়ার ছিল, যেটা সত্যি কথা। আমি ওয়াল ফ্রেম সেল করি ওই পেজ থেকে আর কি। তো ওখানে আমি একটা পোস্ট করছি যে তীব্র গরম, এই গরমে প্রাকৃতিক ভাবে ঘর ঠান্ডা রাখার 8টি উপায়, এটা লিখে একটা কন্টেন্ট রেডি করে সেটা পোস্ট করছি। আমার এভারেজ অন্যান্য ভিউ গুলো ছিল 112, 108, 96 এমন। ওই ভিডিওটা 1,47,000 ভিউ আমি সন্ধ্যায় দেখছি, এখন কত হয়েছে আমি জানি না। তো আমি কি মানে মানুষ এটা শেয়ার করছে কেন, অনেকে রিপোস্ট করছে, অনেক কমেন্ট পাইছে। আমার 4 জন ফলোয়ার ছিল মাত্র,
যদিও টিকটকে অনেক বেশি রিচ দেয় অর্গানিক, যেহেতু ওখানে অ্যাডটা এখন ওইভাবে কাজ করে নাই, ফেসবুকে এত সহজে হবে না। কিন্তু আপনি যদি লেগে থাকেন, টেকনিকটা ইউজ করেন, এক সময় কি আপনি ফেসবুকে রিচ পাবেন। এরকম হয়তো আমার মতো হুট করে হয়ে যাবে না, লেগে থাকতে হবে, বাট এটা পাবেন, এটা কাজ করে, এটা প্রুভেন। আমি কাস্টমারের পেইন পয়েন্টটা ধরতে পারছি। এখন গরম হচ্ছে, সবাই সমস্যা আছে, ঘর কিভাবে ঠান্ডা রাখবে, ঘুমাইতে পারতেছে না, আমি ওদেরকে সমাধান দিছি। আমি যেহেতু ঘর সাজানোর কাজ করি, ঘর নিয়েই তো আমার কাজ, জিনিসটা তো আমার প্রোডাক্টের বাইরে না, আমার ইন্ডাস্ট্রির বাইরে না, আমার নিশের বাইরে না, আমি এটাকে ইউজ করছি। আপনি আপনার সেক্টরে ইউজ করেন, আপনি আপনার সেক্টরে কিভাবে ইউজ করতে পারেন সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। আপনার প্রোডাক্ট সম্পর্কে তো আমি জানি না, আপনার প্রোডাক্ট সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আপনি। তো এই জিনিসটা আপনাকে চিন্তা করে বের করতে হবে যে কিভাবে কোন কন্টেন্টটা দিলে, কোন ইস্যুটা দিলে, কোনটা নিয়ে কথা বলে কাস্টমার পছন্দ করবে। যেমন একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে কাস্টমার পছন্দকে গুরুত্ব দিয়ে ভাই আমাল যে পেজটা বা বেবি ফুড সেল করে, বেবিদের প্রোডাক্ট সেল করে, ওনারা প্রেগনেন্ট মাদের নিয়ে কিভাবে ভ্যালু দিচ্ছে, এই জিনিসগুলো আপনাদের ইন্ডাস্ট্রিতে ইউজ করবেন। তাইলে আমরা ছয়টা পর্যন্ত বলছি, যদিও আরো আছে, আমরা আরেকবার রিভাইজ করি। নাম্বার ওয়ান, আচ্ছা আর তিনটা আছে, এটা সব একসাথে শেষ করে একসাথে রিভাইজ দিব। নাম্বার 7, প্রোডাক্টের গ্যাপ এবং উন্নতির সুযোগ। এটা নিয়ে কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিসের ওখানে মোটামুটি আলোচনা করে ফেলছি যে আমার প্রোডাক্টের, এর আগে বলছি কম্পিটিটরের গ্যাপ খুঁজতে, এখন আমার নিজের গ্যাপ খুঁজবো। আমার কম্পিটিটর, আমি নিজে। আমার প্রোডাক্টে ধরেন একটা মার্কেটে যারা হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, ওনারা বলে যে প্রতি 6 মাস পর পর আপনার প্রোডাক্টে নতুন কোনো বেনিফিট, নতুন কোনো ফিচার অ্যাড করতে হবে, নতুনত্ব আনতে হবে। একদম কিচ্ছু চেঞ্জ করতে পারতেছেন না, প্যাকেজিংটা চেঞ্জ করেন। মধু, মধু কি চেঞ্জ করার কিছু? এই মধুতে কি আপনি কি ধরেন মধু, অন্যদের মধু মিষ্টি কম, আমি মিষ্টি করে দিব চিনি দিয়ে, এমন তো করা যাচ্ছে না, তাই না? আচ্ছা, তো এমন তো করা যাবে না, তাহলে আমি মধুতেই আমি কেমনে আমি ইউনিকনেস আনতে পারি 6 মাস পর পর? এই জন্য হচ্ছে যে আমাদের আলামিন ভাই আছে, ন্যাচারাল যে আলামিন ভাই, উনি কি করছিল মধুতে, এই একটা এমন ক্যাপ ইউজ করছিল যেটা দিয়ে হচ্ছে যে আমরা মধু ঢালতে গেলে মধু তো অনেক পরিমাণে পড়ে যায়, এটা হচ্ছে স্ট্র টাইপ, 5 এর মতো, যে মানে অল্প অল্প করে পড়ে। তো এটা কিন্তু বাজারে কেউ ইউজ করে না, যদিও এখন অনেকে কপি করে অনেকে ইউজ করে। শুধুমাত্র উনি এই টেকনিকটা ইউজ করার কারণে উনি কিন্তু অনেক বেশি পুরো ইন্ডাস্ট্রি থেকে আলাদা হয়ে গেছিল, অনেক ভালো সেল জেনারেট করতে পারছিল। তো আমার নিজের ক্ষেত্রে প্রতি 6 মাস পর পর আমার আর কিছু না হোক, অন্তত প্যাকেজিং এ হইলো আমার প্রোডাক্টে আপডেট করতে হবে, প্রোডাক্ট আপডেট করতে হবে, প্রোডাক্টে চেঞ্জ আনতে হবে, কাস্টমার যাতে কোনো কিছু চেঞ্জ ফিল করে, অন্যদের থেকে যাতে আলাদা কিছু থাকে। তাহলে দেখা গেল ধরেন আমি এভাবে বক্স আকারে সেল দিচ্ছি, এই বক্সটা আমার ইউনিক, কথার কথা। 6 মাস গেল, আমি যখন ভালো একটা সেল জেনারেট করবো, ভালো একটা পজিশনে যাব, আমাকে কিন্তু তখন অনেকেই ফলো করবে এমন না, তারা আমার শুভাকাঙ্ক্ষী এমন না, তারা আমার শুভাকাঙ্ক্ষী এই জন্য তারা ফলো করবে না, তারা ফলো করবে আমাকে কপি করার জন্য, আমার থেকে চুরি করার জন্য, টেকনিকটা শেখার জন্য। তারা একই প্যাকেজিং নিয়ে আসলো, ব্র্যান্ডটা তাদের দিয়ে দিল, সবার মতো আপনি একই হয়ে গেলেন, আবার রেডিয়েশনে চলে আসছেন, আবার সেল ডাউন করবে, বাধ্য সেল ডাউন করতে। কি করতে হবে? এই কারণে আমাকে আপডেট করতে হবে। কম্পিটিটর আমার সবকিছু চুরি করতে পারবে, আমার এই ব্রেইনটা এটা তো চুরি করতে পারবে না, আমার যে আইডিয়া এটা তো চুরি করতে পারবে না। তো এই কারণে ই কমার্স উদ্যোক্তাদের অনেক বেশি আপডেট থাকতে হবে, অনেক বেশি নিজের প্রোডাক্ট নিয়ে কি কি চেঞ্জ করা যায় এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করতে হবে। নাম্বার 8, এমন কিছু দিতে হবে যেটা কম্পিটিটররা দেয় না। আপনার প্রোডাক্টে এমন কিছু, আমরা যখন এই কথাটা বলি যে এমন কিছু দেন যেটা কম্পিটিটররা দেয় না, তখন হচ্ছে আমাদের মাথায় আসে যে এই জিনিসটা হইতে হবে এমন যে আমার প্রোডাক্ট কিন্তু চিন্তা করি যে অন্যজন হচ্ছে যে এই নর্মাল প্যাকেজ যায়, আমি হচ্ছে যে শক্ত প্যাকেজিং দিব, গিফট প্যাকেজ হিসেবে দিব, এর চিন্তা করতে পারেন। বাট দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই রেডিও সরে চলে যান, গতানুগতিক চিন্তা আসে। সেক্ষেত্রে আপনি যে সব সময় প্রোডাক্ট কেন্দ্রিক চিন্তা করতে হবে বিষয়টা এমন না, আপনি চিন্তা করবেন আপনার ভ্যালু নিয়ে। সবচেয়ে যে বড়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যালু। আপনি এমন ভ্যালু দেন যেটা আর কেউ দিচ্ছে না। যেমন আমি হচ্ছে যে কথার প্রসঙ্গে বারবার হচ্ছে জামশেদ মজুমদার ভাই কথা আসতেছে, তো ওনার কথা যেটা হচ্ছে এই যে মধু নিয়ে, মধু সেল করে, মধুটাকে যে একটা বিদেশি আন্তর্জাতিক পর্যায়ে ইন্ডাস্ট্রি পর্যায়ে নিয়ে গেছে, এটা কি এতদিন হয়েছে? বরং এতদিন মানুষের গালি খেত যে হুজুররা কি, মানে হুজুরা শুধু মধু নিয়ে, ঘি মধু নিয়ে আছে, হুজুরা মধু ছাড়া কিছু বুঝে না। অথচ এই হুদুরি মধুটাকে আন্তর্জাতিক মিডিয়াতে, আন্তর্জাতিক যে অর্থনীতিতে এই মধুটাকে নিয়ে গেছে। ইভেন উনি হচ্ছে অনেক বড় করে গত
23 সালে সম্ভবত বা 23 সালে, এটা অনেক বড় করে একটা ইয়ে করছে, যা মানে অনেক যারা হচ্ছে মধু গবেষক ওনাদেরকে নিয়ে বড় একটা প্রোগ্রাম করছে। এটাকে একটা হচ্ছে জিআই কি বলে না, মানে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে এই প্রোডাক্টটাকে। তো এমন ভ্যালু কি আর কেউ দিছিল? মধু তো আরো অনেকে সেল করে, আপনি গিয়ে দেখেন যে ঘরের বাজারে মধু সেল দাম অনেক বেশি, ওদের সেল হচ্ছে না? অবশ্যই সেল হচ্ছে। কারা কিনতেছে? কেন কিনতেছে? কারণ উনি এমন কিছু ভ্যালু দিছিল যা পুরো মার্কেটে আর কেউ দিতে পারে না। তাইলে আমাকে এমন কিছু দিতে হবে যা আমার কম্পিটিটর দেয় না। সেটা হইতে পারে আমার প্রোডাক্টে, সেটা হইতে পারে আমার ভ্যালুতে, আমার কন্টেন্টে। সবচেয়ে বেস্ট হচ্ছে এটাই, আমার কন্টেন্টে, আমার ভ্যালুতে, আমার কি বলে, এমন কিছু দিতে হবে যা কম্পিটিটর দেয় না। এবার নাম্বার 9, প্রোডাক্টের ফিচারের বদলে বেনিফিট এবং ফিলিংস তুলে ধরুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা। একটা বিখ্যাত মার্কেটিং কথা আছে, মার্কেটিং একটা বিখ্যাত প্রবাদ আছে, গুড সেলার্স সেল দ্য ফিচার, গ্রেট সেলার সেলস দ্য বেনিফিট, এন্ড টপ রেটেড সেলার সেলস দ্য ফিলিংস। মানে কি? যারা হচ্ছে ভালো সেলার, ভালো ব্যবসায়ী, ভালো উদ্যোক্তা, তারা হচ্ছে আপনার ফিচার সেল করে। ফিচার কি? ধরেন আমি যদি আমার প্রোডাক্টের ক্ষেত্রে বলি, আমার ওয়াল ফ্রেম, আমি বললাম যে আমি এখানে 3 মিলিমিটার পিভিসি বোর্ড দিছি। প্রোডাক্ট কি জিনিস দিছি, জিনিস বলতেছি, এটা হচ্ছে ফিচার। যারা হচ্ছে নর্মাল গুড সেলার, ভালো সেলার, তারা হচ্ছে এটা বলে যে আমি 3 মিলিমিটার পিভিসি বোর্ড দিচ্ছি। যারা হচ্ছে গ্রেট সেলার, আরো বড় সেলার, মানে যারা হচ্ছে মোটামুটি ভালো মার্কেট লিড করে, ওরা কি বলে? যে তারা বেনিফিটটা বলে, যে ফিচারটা দিলাম এটার কারণে হচ্ছে যে আপনার এই আপনি উপকারটা কি হবে। তখন তারা কি বলে যে 3 মিলিমিটার পিভিসি বোর্ড দিছি, এটা ফায়দা কি? যে এটা বাজারে ডাইনামিক ব্যাপার, ওইটা হচ্ছে 6 মাস না যাইতে ফ্যাকাশে হয়ে যায়, আমারটা ফ্যাকাশে হবে না। এটা হচ্ছে কি বেনিফিট দিতাম, তার উপকারিতা বুঝাইলাম। কিন্তু আপনাদের মনে হইতে পারে যে বেনিফিট বলাটা মানে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কাস্টমারের সমস্যা নিয়ে বলতেছে, বাট এটার বসেরও বস আছে। টপ রেটেড সেলার, যারা হচ্ছে যে মার্কেটটাকে লিড দেয়, যারা হচ্ছে যে একদম কিং, তারা কি করে? তারা হচ্ছে ফিলিং সেল করে, ফিলিং। তারা কিভাবে বলবে যে যে আপনার ঘরে যদি একটা ফ্যাকাশে ওয়াল আর্ট থাকে, ওয়ালবোর্ড থাকে, সেটা কি আপনার স্ট্যাটাসের সাথে যায়? আপনার স্ট্যাটাসের সাথে আপনার মতো স্মার্ট মানুষের ঘরে এমন ফ্যাকাশে আনস্মার্ট ওয়ালবোর্ড কি মানায়? আমি কিন্তু তার স্ট্যাটাসে হাত দিয়ে দিছি। আমি এখন আর প্রোডাক্ট সেল করতেছি না, আমি সেল করতেছি স্ট্যাটাস, তার সম্মান। আপনি দেখবেন যে আহ, অনেকগুলো কাগজের পোস্টার টাইপের আছে, স্টিকার টাইপ কাগজের, ওগুলা দিয়েও কিন্তু ঘর সাজায়। কিন্তু দেখবেন যারা হচ্ছে যে একজন হাই ক্লাস পিপল, যারা হচ্ছে মোটামুটি এডুকেটেড রিচ পিপল, ওরা ওদেরকে কখন দেখছেন ঘরে বড় স্টিকার লাগাই, হোক সেটা কাবার, হোক সেটা মক্কা শরীফের, বড় স্টিকার লাগাই ঘর সাজাতে দেখছেন? এটা দিয়ে কিন্তু ঘর সাজানো যায়, কিন্তু সাজায় না। কি সাজায়? ওয়াল বোর্ড টাঙায়, তারপর ইন্টেরিয়র ডিজাইন করায়, এগুলো করায়। কারণ কি? স্ট্যাটাস। ওনাদের স্ট্যাটাসের সাথে এটা যায় না। আপনি যদি ওর স্ট্যাটাস নিয়ে কথা বলেন, ওর ফিলিংসটা বুঝতে পারেন, ওকে ফিলিংসটা সেল করতে পারেন, আপনার প্রোডাক্ট যত দামি হোক ও কিনবে। কারণ স্টিকার বাজারে যেই 40 টাকার 20 টাকার স্টিকার দিয়ে আপনার ঘর যেমন সাজায়, আবার 10 লাখ টাকার ইন্টেরিয়র ডিজাইন দিয়ে আপনার ঘর সাজানো যায়। তফাৎটা আপনার স্টেটাসে, তফাৎটা ফিলিংসে, এই কারণে ভ্যালুতে, এই কারণে হচ্ছে যে প্রাইস রেঞ্জটাও মানে ভিন্ন হয়। তো আপনারা যারা হচ্ছে প্রাইস নিয়ে চিন্তা করেন যে আসলে এত দামি জিনিস আসলে আমি সেল করতে পারবো কিনা, আমি অফার দিয়ে দিই। আবার অনেকে দেখা যায় যে সরি, অনেকে দেখা যায় যে অ্যাড এর যে প্রথম ক্যাপশন থাকে, ক্যাপশন লেখা থাকে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট, সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি। এগুলো কখনো ভাই বুক হইতে পারে না, এগুলো কখনো ক্যাপশন হইতে, ভালো ক্যাপশন হইতে পারে না। আপনাকে প্রাইস দিয়ে গেলে আপনার এত মাথা ব্যথা। আপনি যদি কাস্টমারকে বুঝাইতে পারেন যে এটা তার লাগবেই লাগবে, সে জমি বিক্রি করে হইলেও নিবে। একজন মার্কেটার খুব ভালো একটা কথা বলছিল যে কাস্টমারকে যদি তার প্রয়োজন বুঝাইতে পারেন, তাহলে কাস্টমার জমি বিক্রি করে হইলেও আপনার প্রোডাক্ট নিবে। এই কথাটা খুব মানে মাথায় গেঁথে নেন। আমি দাম কেন কমাবো? আমি দাম কমাবো না, আমি বরং ভ্যালু বাড়াবো। আমি বলতেছি না যে অন্যজন যে প্রোডাক্ট দিচ্ছে আপনি ওই প্রোডাক্ট দিয়ে আপনি দ্বিগুণ দাম নেন, এটা তো করতে বলতেছি না, এটা তো করা ন্যায়সঙ্গত হবে না। আপনাকে যদি দাম বাড়তে দিতে হয়, অবশ্যই ভ্যালু দিতে হবে, ভ্যালুতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। ক্লিয়ার কিনা? তাইলে এমন কিছু দিতে হবে, সরি, প্রোডাক্টের ফিচারের বদলে, বেনিফিটের বদলে আমার ফিলিংসটা বলতে হবে। নাম্বার 10, সেটা হচ্ছে কাস্টমারের স্টেজ অনুযায়ী কন্টেন্ট করতে হবে। এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যায়, আমাদের টপিক অনেক আছে, সংক্ষেপে বলি। সব কাস্টমার এক স্টেজের না। অনেকে আছে যারা হচ্ছে আমার পেজটা কখনো দেখে নাই, আবার অনেকে আছে
যাদের সামনে আমার একটা এর আগেও গেছে, আবার অনেকে আছে যারা হচ্ছে যে আমাকে প্রায় সময় দেখে, আবার অনেকে আছে যারা আমার থেকে আগে একবার কিনছে অলরেডি। অনেক স্টেজ আছে না, কারণ যে মানুষটার সাথে ধরেন আমার অনেক দিনের সম্পর্ক, আমার বন্ধু, ধরেন এখানে আমার একজন বন্ধু, এখানে আপনাদের মধ্যে আমার একজন বন্ধু আছে, তাকে আমি তুই করে কথা বললাম যে বল তোর কি সমস্যা। তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, বোঝাপড়া, তার সাথে আমার এটা যাবে। আমি তাকে এভাবে বললে আমি আমার কন্টেন্টটা ভালো হবে, সমস্যা হবে না। কিন্তু আপনাকে যদি আমি যদি বলি, এই বল সমস্যা কি তোর, এটা কি আপনারা নিবেন পজিটিভলি? কখন নিতে পারবে না, যে কেউ নিতে পারবে না। কারণ আপনার সাথে আজকে আমার প্রথম দেখা, আপনাকে আজকে আগে আপনার সাথে আমার একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে, আমার কন্টেন্টটা ওইরকম হইতে হবে যাতে আপনার সাথে আমার সম্পর্কটা আরো ভালো হয়। ঠিক আছে কিনা? তো আমার স্টেজ বুঝতে হবে, স্টেজ বুঝে কন্টেন্ট বানাইতে হবে। এ ব্যাপারে খুব বেশি আলোচনা করবো না, এটা অনেক বড় টপিক, এটা নিয়ে কথা বললে পুরো একদিন চলে যাবে, এটার পিছনেই। তো এতটুকু বললাম, আশা করি বেসিকটা ক্লিয়ার হয়েছে আর কি। নাম্বার 11, 12 নাম্বার, নাম্বার 12, সেটা হচ্ছে যেটা সত্য সেটা উপস্থাপন করতে হবে, কোনো মিথ্যা আশ্রয় দিতে হবে না, দেওয়া যাবে না। এবং আমার যদি জড়তা থাকে, আমি জড়তা নিয়েই কথা বলবো। আমি যদি কাস্টমারের সমস্যা নিয়ে কথা বলি, যেমন আপনারা খেয়াল করতেছেন কিনা, আমি এভাবে কথা বলতে অভ্যস্ত না, আমি কথা বলতে গিয়ে আটকাই যাচ্ছি, হয়তো বা গলায় বেঁধে যাচ্ছে, কাশি দিচ্ছি। আপনারা এখনো কেন আছেন? আমি কিন্তু যে অনেক ভালো কথা বলতে পারি বিষয়টা এমন না। কারণ আমি হয়তো আমি জানি না, বা দায়িত্ব কতটুকু পারছি সেটা হচ্ছে আপনাদের থেকে যখন রিভিউ নিব তখন বুঝতে পারবো। বাট হয়তোবা আপনাদের এমন সমস্যা আছে, আমি সেই সমস্যার সমাধান দিতে পারতেছি, এই কারণে আমার কণ্ঠ ভালো না হইলেও আপনারা আমার কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়ে। আপনি যখন কাস্টমারের সমস্যার সমাধান দিবেন, ভ্যালু দিবেন, নিজেকে 100% ইয়া থাকবেন, কি বলে, ক্লিয়ার থাকবেন, তখন আপনি যতই আপনার কথায় জড়তা থাকুক, আপনার কথা হচ্ছে যে বেজে বেজে বলেন, আপনার ক্যামেরা ক্লিয়ার না হোক, আপনার লাইটিং সুন্দর না হোক, কোনো সমস্যা নাই, এগুলোতে মাথা ঘামানোর কিছু নাই। আপনি জাস্ট চিন্তা করেন কন্টেন্ট, 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 ভ্যালু, 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 এই দুইটা জিনিস নিয়ে। এরপরে আমাদের থার্ড টপিকের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে কেন আপনার প্রোডাক্টটা সেরা সেটা স্পষ্ট করুন। এখন আপনি যেহেতু অন্যদের চেয়ে দাম বেশি নিচ্ছেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটা তো ইউনিক কিছু থাকতে হবে। এখন আপনি যদি সেটা স্পষ্ট করতে না পারেন, তাহলে হচ্ছে যে কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে কেন আগ্রহী হবে, তাই না? বা আপনার থেকে কেন নিবে, তো এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। আপনার প্রোডাক্ট কেন সেরা, আপনার প্রোডাক্টে এমন কি আছে যেটা অন্যদের কাছে নাই, বা আপনার জিনিসটা থেকে নিলে আমার বাড়তি ফায়দা কি, এই জিনিসটা আমার কন্টেন্টে ক্লিয়ার থাকতে হবে যে এই প্রোডাক্টে অন্যদের চেয়ে বেশি কি আছে। এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদিও সবার শেষে বলতেছি, তবে এই জিনিসটা সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা সবার আগে লাগে, 3 সেকেন্ড ভিউজ। এই 3 সেকেন্ড ভিউজ এর মধ্যে হুক, কন্টেন্টে যদি হুক না থাকে, আপনি যত ভালোই কথা বলেন কেউ থাকবে না। ধরেন আমি আমি আমার উদাহরণ দিয়ে বুঝাই। আমি ওটিএ সিলভার মেম্বার গ্রুপে একটা পোস্ট করছি, যে পোস্ট দেখে আপনারা এখানে আসছেন কিনা। এখন ওই পোস্টে আমি কিছু না কিছু তো ভ্যালু দিতে পারছি বা ভ্যালু দিছি, যে কারণে আপনারা বিশ্বাস করছেন, হয়তো বা এখানে গেলে হয়তো বা কিছু ফায়দা পাইতে পারি, কিছু হয়তো ভালো কিছু ভ্যালু পাইতে পারি, এই কারণে আপনারা আসছেন। এখন ধরেন আমি যে গিয়ে বললাম যে আমি একটা মাস্টার মাইন্ড করবো কন্টেন্ট নিয়ে, আপনারা আগ্রহীরা যুক্ত হন, জাস্ট এটা লিখে পোস্ট করে দিলাম, খুব বেশি সম্ভাবনা নাই যে কেউ জয়েন করবে, হইতে পারে 2 জন জয়েন করলো। এখন ধরেন আমি এখন যে ভ্যালু গুলো দিচ্ছি এর চেয়ে আরো মারাত্মক লেভেলের ভ্যালু দিলাম, যেগুলো হচ্ছে আমি পেইড কোর্সে যে ভ্যালু গুলো বা পেইড ভ্যালু যেগুলো সেগুলো আমি দিলাম এই কোর্সে, কিন্তু আমি খুব ভালো ছিল না, কোনো লাভ আছে? কারণ মানুষ তো আসবেই না, তারা আমার কন্টেন্ট যত ভালো তারা তো দেখতেছে না। সেই কারণে আমার কন্টেন্টে যত পরিমাণে ভ্যালু দিই না কেন, আমার প্রথম 3 সেকেন্ড নিয়ে 3 থেকে 5 সেকেন্ড নিয়ে আমার সবচেয়ে বেশি চিন্তা করতে হবে, একটা এমন একটা হুক দিতে হবে যে কাস্টমারকে স্ক্রল থামাইতে বাধ্য করে, কাস্টমার যাতে নড়তে না পারে, এই ভিডিওতে যাতে সে থমকে দাঁড়ায়, থেমে যায়, দেখতে বাধ্য হয়, এমন কিছু বলতে হবে যাতে সে আটকে যায়। ঠিক আছে কিনা? যেমন আমার ক্ষেত্রে আমি হুক ইউজ করছিলাম, নিয়মিত কন্টেন্ট দিয়েও সেল শূন্য। চলুন জেনে নিই কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে। আমি আমারটা দিয়ে বলতেছি, যে আমারটা আমি ভালো বুঝবো, ওই কারণে হয়তো আপনার প্রোডাক্ট নিয়ে চিন্তা করে বলতে হবে, আমারটা ইজিলি বলে ফেলতেছি। তো আমাদের সবার সমস্যা এটা, যারা এখনো সেল করতে পারতেছি না ভালো করে না, সবার কিন্তু এই সমস্যা, আমরা কন্টেন্ট দিচ্ছি, ভিডিও করতেছি, অনেক হচ্ছে প্রফেশনালদের হায়ার করতেছি, তাও আমার সেল নাই। এটা সবার সমস্যা। সবাই, আপনাদের সবার সমস্যাকে আমি টাচ করতে পারছি, হুকটা ঠিক মতো দিতে পারছি। এই কারণে আমি এরপরে কি বলতেছি সেটা হচ্ছে অবশ্যই ম্যাটার করে, বাট সবচেয়ে বেশি ম্যাটার করে আমার প্রথম 3 থেকে 5 সেকেন্ড।
তো আমাদের সেকেন্ড টপিকের সবগুলো টপিক মোটামুটি বলছি। আমি আরেকবার রিভাইজ করব, আমরা আরেকবার টপিক গুলো আরেকবার বলে যাব, আপনারা মিলাই নিবেন, যারা নোট করতে পারেন নাই লিখে নিবেন। সরি, স্ট্র্যাটেজিক কন্টেন্ট প্ল্যানিং পার্ট 3। এখানে হচ্ছে আমরা 10-11টা পয়েন্ট নিয়ে কথা বলছি। 1 নাম্বার পয়েন্ট, ক্যাম্পেইনের লক্ষ্য নির্ধারণ করা, ক্যাম্পেইনের গোল সেট করা। নাম্বার 2, কন্টেন্টের গোল সেট করা। নাম্বার 3, টার্গেট অডিয়েন্সকে বোঝা। নাম্বার 4, পেইন পয়েন্ট বোঝা কাস্টমারের। নাম্বার 5, কাস্টমারের পছন্দকে গুরুত্ব দেওয়া। নাম্বার 6, কম্পিটিটর অ্যানালাইসিস করা। নাম্বার 7, প্রোডাক্টের গ্যাপ ও উন্নতির সুযোগ খোঁজা। নাম্বার 8, প্রোডাক্টের ফিচারের বদলে বেনিফিট এবং ফিলিংস তুলে ধরা। নাম্বার 9, রিভিউ ও ফিডব্যাক সংগ্রহ করা। নাম্বার 10, কাস্টমারের স্টেজ অনুযায়ী কন্টেন্ট। নাম্বার 11, নিজেকে 100% ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে উপস্থাপন করা। নাম্বার 12, কেন আপনার প্রোডাক্ট সেরা সেটা উপস্থাপন করা, সেটা স্পষ্ট করা। সে আমাদের মনে হয় আবার কেটে যাবে, যদি আমাদের টপিক আরো আছে। তো আপনারা কি বিরক্ত হচ্ছেন কিনা, বা আপনারা কি বোরিং ফিল করতেছেন কিনা, শেষ করে দিব কিনা, নাকি আরো একটা টপিক আছে সেগুলো আমরা কন্টিনিউ করব, বলতে পারেন। আমি বলতে বলতে হাঁপাই গেছি, আপনারা একটু বলেন এবার যে আমরা শেষ করে দিব নাকি এখন আরো কন্টিনিউ করব, টপিক গুলো সামনে যাব। আসসালামু আলাইকুম ভাই। না না, ওয়ালাইকুম কন্টিনিউ আসসালাম। করেন। আসসালামু আলাইকুম ভাই, কন্টিনিউ করেন ভাই, জি। অনেক কিছু শিখতে আছে ভাই। ভাই অনেক কিছু আচ্ছা, জানতেছি, অনেক কিছু নতুন শিখতেছি। কন্টিনিউ রাখেন ভাই। আপনারা যদি এভাবে ফোন করেন তাহলে হচ্ছে যে মানে আমার একটা আগ্রহ কাজ করে কি, নাহলে তো ধরেন আমি তো এখানে একা রুমে বসে আছি, আমি তো কারো দেখতেছি না, আমি মনে হচ্ছে যে আমি একাই কথা বলতেছি। তো ঠিক আছে, ভাই সবচেয়ে ভাই হয়তো একটা কেটে কথা যাবে, বলি কেটে ভাই, যাবে। দরকার ভাই, আজকে ক্লাস দরকার এরকম। জি ভাই জি, একটু কথা বলি। বললাম আরেকটা ক্লাস বলেন। দরকার ভাই, এরকম ভাই, আরেকটা ক্লাস দরকার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটা ক্লাসে তো সব ভাই কভার করা যায় না, আমরা সামনে আরো আনবো ইনশাল্লাহ। জি ভাই। ভাইয়া তো এরকম ডাবটা চালাই রাখলে একটু আপনার একটু ভালো থাকে, বুঝছেন, মানে ভাল লাগে, অনেক কিছু শেখার ঠিক আগ্রহ আছে ইনশাল্লাহ, জাগে। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের ভাই মাঝে যদি মাঝে শেষ হবে এরকম একটা পোস্ট দিব, করেন। আপনারা অবশ্যই আবার জয়েন করে দিবেন নাকি, যে কোনো সময় যেতে পারে। তো আমরা এখন পর্যন্ত দুইটা পার্ট নিয়ে কথা বলছি। একটা হচ্ছে যে কন্টেন্ট স্ট্র্যাটেজি জানা কেন প্রয়োজন, 3টা পার্ট নিয়ে কথা বলছি। একটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি কেন জানবো, কন্টেন্ট কেন গুরুত্বপূর্ণ। 2 নাম্বার কথা বলছি কন্টেন্টের রকম ফের বিভিন্ন রকম কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, এগুলো নিয়ে কথা বলছি। পার্ট 2 তে এসে বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করছি, সরি, এই কন্টেন্টের 5টা মূল উপাদান শেয়ার করছি, রিয়েলিস্টিক কন্টেন্ট, ট্রাস্টেড কন্টেন্ট। নাম্বার 4 এ এসে শেয়ার করছি বিভিন্ন হচ্ছে যে প্ল্যান, ক্যাম্পেইনের লক্ষ্য, এই জাতীয় বিষয়গুলো। এখন আমরা যাব এমন কিছু মেথড এবং কন্টেন্ট মেথডে, ইভেন আজকের দিনের মানে আজকের পুরো টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিই, আমি যদিও ডকুমেন্টে শেয়ার করতে পারতেছি না, স্ক্রিন শেয়ার হচ্ছে না, নাইলে হচ্ছে আপনাকে দেখাইতে পারতাম। দেখানো যাচ্ছে না। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ড করে দেখাইলে দেখানো যাবে কিনা, না এটা তো দেখানো যাবে না। দেখাইতে পারতাম, ওখানে এত পরিমাণ ডকুমেন্টটাতে আমি ফেলে দেওয়ার চেষ্টা করছি আমার যতটুকু আছে আমার ভিতরে। কাস্টমার জার্নিটা অ্যাড করি নাই, কারণ একটা ইয়াতে সব দিলে আপনার হিজিবিজি লাগবে। তবে এতটুকু বলতে পারি, এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এই মেথডটা ইউজ করলে আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, মানে আইডিয়া জেনারেট করতে পারবেন, যে কোনো প্রোডাক্টে পারবেন। আপনি ধরেন আপনি ভালো কথা বলতে পারেন না, আপনি ভালো লিখতে পারেন না, আপনার আইডিয়া গুলো ভালো হয় না, আপনি চিন্তা করতে পারেন না। ধরেন আপনি বলেন যে আমি আসলে আমার মাথায় ওইভাবে আইডিয়া আসে না, কি বললে কাস্টমার থামবে না থামবে, কিভাবে কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লিখতে পারি না। আমরা অনেকেই প্রফেশনালদের কাছে যাই, প্রফেশনাল মডেলদের কাছে যাই, বা অনেকে হচ্ছে যে স্ক্রিপ্ট লেখাই আনি, অন্যকে দিয়ে স্ক্রিপ্ট লেখাই টাকা দিয়ে। করতে পারেন, সমস্যা নাই, আমি নিরুৎসাহিত করবো না। বাট বাট আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি যত ভালো জানেন, আরেকজন মানুষ কি এতটুকু জানে? আপনার প্রোডাক্ট সম্পর্কে না ভাই আপনি না। তো সবচেয়ে বেশি ভালো। আমি ওয়ালফ্রেম নিয়ে কাজ করি, আমি কন্টেন্ট নিয়ে কাজ করি, দুইটা জিনিস নিয়ে আমি কাজ করি। এখন আমি এই দুইটা জিনিস সম্পর্কে যত ভালো জানি, আমি কি ধরেন আপনি এখন মধু নিয়ে কাজ করেন, আমি কি মধু নিয়ে জানি? আমি কিন্তু ওইভাবে মধু মধু কনজিউমারও না, কাস্টমারও না, আমি রেগুলার যে মধু খাই এমনও না, তা আমি তো জানি না। আমি
আমি অবশ্যই বলতে পারবো, রিসার্চ করে তারপর বলতে পারবো, বাট আপনার মতো তো বেটার হবে না। আপনার কাস্টমারকে আপনি যেমন চেনেন আমি তো চিনবো না, তাই না? এই কারণে আমি নিরুৎসাহিত করব যে বিভিন্ন এজেন্সি থেকে না নিয়ে নিজে করার চেষ্টা করবেন। এখন অনেকে বলেন যে পারি না, তো আমার মাথায় তো আইডিয়া আসে না। এখন এমন কিছু দিব যেটার কারণে, যেটা ইউজ করলে যে কোনো সময় যে কোনো কন্টেন্ট আপনি নিজে রেডি করতে পারবেন। বিশ্বাস করেন এটা নিজেই পারবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা এটা নোট করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আজকের। শিরোনাম দেন কপিরাইটিং মেথড এন্ড ফ্রেমওয়ার্ক। উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো, 10টা মেথড বলবো, 10টা উদাহরণ দিব ইনশাল্লাহ। সবাই রেডি তো? জি ভাই, ইনশাল্লাহ রেডি। ঠিক আছে। প্রথম যে মেথড, পাস মেথড। পাস, PAS, পাস মেথড। এখন শুনে মনে হচ্ছে এই জিনিসটা কি? পি ফর প্রবলেম, এডিটেড সলিউশন, এ ফর এডিটেড সলিউশন। মানে একটা কন্টেন্ট বানাবো যেখানে প্রথমে থাকবে প্রবলেম, মানে প্রবলেম নিয়ে কথা বলবো। 2 নাম্বার সেখানে হচ্ছে যে মানে বাজারে ধরেন কাস্টমারের অন্যান্য জায়গায় কি সমস্যা সেটা বলবো, এবং লাস্টে গিয়ে আমি সলিউশনটা দিব। মানে আমার কন্টেন্টে 3টা জিনিস থাকবে। পাথ মেথড, পি ফর প্রবলেম, এ ফর এজিটেড, এস ফর সলিউশন। প্রথমে কি বলবো? প্রবলেম। প্রবলেম ধরেন আমি যদি ঘি নিয়ে উদাহরণ দিই, ধরেন আমি ঘি নিয়ে বললাম, প্রথমে প্রবলেমটা বললাম, আপনার সন্তান কি খাবারে আপনার সন্তানের কি খাবারে অরুচি এবং ঘন ঘন অসুস্থ হয়? প্রবলেম বলছে। এখন যাদের সন্তান আছে তাদের প্রায় সবার কি এই সমস্যাটা না? সবার সন্তানই তো দেখা যায় যে মানে খাবার খাইতে যায় না, বা ছোট বাচ্চারা ঘন ঘন অসুস্থ হয় এই সিজনে। তো সবাই তো, যখন আমি প্রবলেমটা আমার সাথে মিলবে আমি অবশ্যই কন্টেন্ট দেখবো, আমি স্ক্রল করে যেতে পারবো না। কারণ আমার নিজের সমস্যা হইলে আমি স্ক্রল করতে পারি, বাট আমার সন্তানের যখন ইস্যু আসে, বাবা, প্রত্যেক একজন সচেতন বাবা কিন্তু এগুলা স্কিপ করতে পারে না। তাই আমি প্রথমে প্রবলেম বলছি, এরপর বলবো কি এজিটেড, মানে কি, মানে অন্যান্য যেসব, মানে এই প্রবলেমের কারণে কি হইতে পারে। তখন আমি বললাম যে বাজারের অধিকাংশ ঘিতে আসল পুষ্টি তো নাই, বরং রয়েছে অতিরিক্ত কেমিক্যাল, যেটা হচ্ছে যে আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, লিভার বা ক্যান্সারের কারণ হতে পারে। এখন আমি প্রথমে সমস্যাটা বলছি, এবার সমস্যার ভয়াবহতা তুলে ধরছি। একটু বলার পরে তো শেষ না, এবার সলিউশন দিতে হবে। এখন তাকে আমি ভয় হওয়াই দিছি, সে ভয় পেয়েছে। এখন তাকে তো ভয় থেকে বাঁচাইতে হবে না, বাঁচাইলেই তো আমার এখানে বিজনেসটা হবে। সলিউশনটা দিতে হবে। সলিউশন কি? আমাদের কাছে আছে খাঁটি দেশি গরুর দুধ, সরি, খাঁটি দেশি গরুর দুধে তৈরি আমাদের ঘি শিশুর জন্য নিরাপদ এবং পুষ্টিকর। কারণ এগুলো আমি র্যান্ডমলি বলতেছি, যেহেতু আমি ওইভাবে আপনাদের প্রোডাক্ট গুলো নিয়ে বা মধু নিয়ে আমি ওইভাবে ঘি নিয়ে রিসার্চ করি নাই, জাস্ট র্যান্ডমলি। এগুলো আরো অনেক হাই ক্লাস হইতে হবে, আরো কোয়ালিটিফুল হইতে হবে। আমি জাস্ট বোঝার জন্য সহজ ভাবে বলছি। পাস মেথডে কি বললাম? PAS, পাস, প্রবলেম। প্রথমে প্রবলেম বলতে হবে, এরপরে প্রবলেমের ভয়াবহতা তুলে ধরতে হবে, এরপর গিয়ে সলিউশন হিসেবে আমার প্রোডাক্ট আনতে হবে। ক্লিয়ার কিনা? এটা যদি মানে প্রথমটা একটু বুঝতে কষ্ট হবে হয়তো, প্রথমটা বুঝে গেলে বাকিগুলো সহজে বুঝে যাবেন। বুঝতে পারছেন কিনা পাস মেথড? আশা করি বুঝতে পারছেন। ভাই না বুঝতে পারলে বুঝছি। জানান। নাম্বার 2, ভাই যদি আবার একটু নাম্বার শর্টে একটু পয়েন্ট হলো বলতেন। পাস মেথড। জি, কিছু বলছেন? ভাই বললাম আবার যদি একটু পাস মেথড যদি আবার একটু শর্টে জাস্ট বলতেন 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে। জি ভাই, তাহলে আচ্ছা, একটু পুরোপুরি করতাম। পি ফর, আমি অনেকে একজন জিজ্ঞেস করছে এ ফর কি, আমি লিখে দিচ্ছি। বা ইংরেজি শব্দগুলো যদি কঠিন মনে হয় তাহলে বাংলাটা চিন্তা করেন। পি ফর প্রবলেম, এ ফর এজিটেট, এস ফর সলিউশন। আমি ক্যাটও লিখে দিচ্ছি। প্রথমে সমস্যা নিয়ে কথা বলবো, এরপরে সমস্যার ভয়াবহতা তুলে ধরবো, এই সমস্যার কারণে কি হইতে পারে, এবং লাস্টে কি আমি সলিউশন দিব। আপনাদের ইংরেজিতে যদি সমস্যা হয় আপনি বাংলাটা লেখেন। প্রথমে সমস্যা বলবো, সমস্যার পর সমস্যার ভয়াবহতা বলবো, এবং সলিউশন বলবো, সমাধানটা দিব। এখন আপনার প্রোডাক্টে কি, প্রোডাক্টটা তো কোনো না কোনো সমস্যার সমাধান করে না? আপনি আপনার প্রোডাক্টের সমস্যা নিয়ে বলেন, তারপর সেই সমস্যার কারণে ভয়াবহতা তুলে ধরেন, তারপর সলিউশনটা দেন। একটা মেথড, একটা সূত্র, এটা একটা সূত্র। এই সূত্র ইউজ করে আপনি সূত্রতে জাস্ট মান বসাবেন, আপনার প্রোডাক্টের নাম বসাবেন, কন্টেন্ট রেডি। ইজি না বিষয়টা? এভাবে আমাদের আরো জি ভাই, 10টা আমরা মেথড শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথম তো ভাই গেছে। ভাই জি, উদাহরণ দিয়ে বুঝেন তাহলে সবচেয়ে একটু ভালো ভালো হয়, মানে বুঝতে সহজ হবে। বুঝিনি, আরেকবার বলেন। বলছি ভাই, এরকম উদাহরণ দিয়ে বুঝেন, মানে যে এরকম ভাইয়া ভাইয়া বুঝেন, তাহলে বুঝতে অনেকটা ঠিক আছে ইনশাল্লাহ, সহজ হয়। আপনারা না বুঝলে সাথে সাথেই জানাবেন।
ঠিক আছে তো ভাই। আশা করি এখন আর পাস মেথড নিয়ে কারো সমস্যা নাই, সবাই ক্লিয়ার। 2 নাম্বার ইনশাল্লাহ। আরেকটা দুই নাম্বার কি বলছে? কোনো প্রশ্ন আছে কিনা কারো? না থাকলে আমরা সবাই মিউট করে নিই, প্রশ্ন থাকলে তখনই শুধু মিউট করে প্রশ্নটা বলবো। ঠিক আছে ভাই। ভাই সবাই মিউট একটা করে কথা নিই। বলুন ভাই। জি বলেন। ভাই আজকে আপনার থেকে যে ভ্যালু গুলো পাইলাম যেটা আসলে অসাধারণ, আমি অলরেডি আমার কন্টেন্টও সাজায় ফেলছি, আমার নেক্সট অফারও রেডি, কি প্রোডাক্ট কি সাইজ সবকিছু রেডি আলহামদুলিল্লাহ। তো এক ক্লাসে তো ভাইজান মনে করেন সবকিছু বোঝা যায় না। আপনি যেমন মেথড গুলো বলতেছেন যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে পাঁচ মেথড, এটা দ্বারা মনে করেন যে কোনো প্রোডাক্টেরই আসলে কন্টেন্ট বের করা খুবই ইজি। তো যদি মনে করেন জি এক ক্লাসে যদি সবগুলো বুঝতে যাই ভাইজান, মনে করেন মাথা একদম লোডেড হয়ে যাবে। তো যদি ভেঙে ভেঙে বুঝাইতেন পরবর্তী ক্লাস, আমার মনে হয় এটা একটু ভালো হয়, বেটার হয়, সবার মাথায় ঢুকতো উদাহরণ দিয়ে যদি বুঝাইতো। আহ, ভেঙে ভেঙে বুঝাবো, সেটা সমস্যা নাই। তবে আপনারা কি আপনি মানে এখন কি শেষ করে আরেক